আসসালামু আলাইকুম। উম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। আজকে তোমাদের সাথে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, পরিমাণগত রসায়ন। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমরা লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, এবং তোমাদের আরও যারা সহপাঠী আছে সবার সাথে আর কি বেশি বেশি লাইভটা শেয়ার করে দাও। আমরা খুব শীঘ্রই আর কি শুরু করবো ক্লাসটা না, তো তোমরা দ্রুতই আর কি লাইভটা শেয়ার করে দাও। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি। আহ, আচ্ছা, তো অলরেডি আমাদের সাথে 40 জনের মতো জয়েন হয়ে গেছে। তোমরা দ্রুত লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি, তাহলে আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারবো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন দাও। আজকে মেইনলি তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, প্লাস সামনে যারা কৃষি পরীক্ষা দিবা, তোমাদের দুইজন তোমাদের উভয়ের জন্যই আর কি আজকের এই ক্লাসটা ইম্পর্টেন্ট। কারণ আজকে আর কি পরিমাণগত রসায়নের যেসব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবগুলো আজকে আর কি আলোচনা করা হবে। তাই তোমরা চেষ্টা করবা ক্লাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু আর কি জানতে পারবা এবং অনেক নতুন কিছু আশা করি তোমরা শিখতে পারবা আর কি। তো চেষ্টা করবা আর কি ফার্স্ট টু লাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করার ট্রাই করবা সবাই। তোমরা দ্রুত মেনশন দাও কে কোথা থেকে আছো, কমেন্ট করো। আহ, তোমার এখন আমাদের সাথে যুক্ত হয়েছে শাহিদ সুলতানা, হৃদয় সাহা, সায়রা সিনহা, আহ, আশিকুর রহমান নাহিন। অলরেডি আমাদের সাথে 60 জনের মতো যুক্ত হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই শুরু করে দিব, তোমরা লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। আচ্ছা, আরেকটা ঘোষণা দিয়ে রাখি, আজকে যারা ক্লাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, বেশি বেশি করে কমেন্ট করবা, ঠিক আছে? আজকে ক্লাসে বেশি বেশি করে কমেন্ট করবা, চেষ্টা করবা এখান থেকে আর কি তোমাদের আর কি যেসব অবজেক্টিভ আছে সবগুলো আর কি শিখে যাওয়া 3 অধ্যায়ের। তো তোমরা চেষ্টা করবা ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করার এবং বেশি বেশি করে কমেন্ট করবা, যাতে আর কি আজকে যে মনে করো বেশি বেশি করে কমেন্ট করবে এবং বেশি বেশি অ্যাক্টিভ থাকবে আর কি মেইনলি ক্লাসে, তাকে আর কি এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে মডেল টেস্টটা আছে এই মডেল টেস্টটা তাকে উপহার স্বরূপ দেওয়া হবে আর কি। তো চেষ্টা করো আর কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করার, ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট আর কি যে ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করবে এবং বেশি বেশি কমেন্ট করবে, তাকে এই কৃষি বিশ্ববিদ্যালয় মডেল টেস্টটা কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে উপহার স্বরূপ, ঠিক আছে? তারপরে রিনালদো জেভিন আমাদের সাথে যুক্ত হয়েছে, উম্মে মারিয়া আক্তার যুক্ত হয়েছে। তো আমরা আর কি ক্লাসটা শুরু করে দিই আর বেশি দেরি না করে। আচ্ছা, তো দেখো আর কি কৃষি ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই। আর এইচএসসি যারা পরীক্ষা দিবা সামনে, এইচএসসি 23 ব্যাচ, তোমাদেরও আর বেশি টাইম নাই। তো এইচএসসি 23 প্লাস কৃষি উভয় যারা আসো তোমাদের উভয়ের জন্য আর কি আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবা আর কি ক্লাসটা বেশি মনোযোগ দিয়ে করার এবং যেগুলো লিখতে বলবো খাতায় নোট ডাউন করে নিবা ইনশাল্লাহ। তাহলে আর কি ক্লাসটা ফার্স্ট টু লাস্ট আর কি তোমরা বুঝতে পারবে আর কি। তো এই ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট, তো আর দেরি না করে আসো শুরু করে দিই। দেখো, এমন না যে এটা মনে করো যে অ্যাডমিশন আসছে বলে যে এইচএসসিতে আসবে না, তা কিন্তু না। এটা কিন্তু এইচএসসিতেও ইম্পর্টেন্ট, এইচএসসি এর অনেক ট্রিক্স লাগবে, বা তোমরা এখানে হয়তো বা ক্যালকুলেটর এলাও না, বাট এইচএসসিতে ক্যালকুলেটর এলাও। বাট হয়তো ম্যাথটা একটু আর কি বড় ক্যালকুলেশন আসবে বা ছোটো ক্যালকুলেশন আসবে, বাট কোশ্চেনের টাইপ কিন্তু সেম থাকবে। তো তোমাদের আর কি এইচএসসি যারা আছো তারা ভাবতেছো যে অ্যাডমিশনের ক্লাস আমরা কেন করবো, তো অ্যাডমিশনের ক্লাস করলেও কিন্তু তোমরা আলটিমেটলি আগায় থাকবা, ঠিক আছে? অনেক শর্টকাট ট্রিক্স জানতে পারবো যেগুলো তোমার এইচএসসিতে অনেক হেল্প করবে। তো আর কি আসো শুরু করে দিই। আচ্ছা, আমরা দেখি ফার্স্ট কোশ্চেনটা কি আসছে, দেখো।
আচ্ছা, তো দেখো আর কি ফার্স্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে 2 × 10⁻³ মিটার হলে ppm এককে কত হবে? ঠিক আছে, বলছে যে ppm এককে এইটার মান কত হবে। তো এইটা সবাই কমেন্ট করো তো, একের অ্যান্সার কোনটা হবে? রক্তে গ্লুকোজের মাত্রা দেওয়া আছে। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের লাইভ আজকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু 7:20-এ, তো আর কি রাস্তা অনেক জ্যাম ছিল, যার কারণে একটু আসতে ঝামেলা হয়ে গেছে, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে রাস্তার পরিস্থিতি আসলে আগে থেকে তো জানা যায় না, এই জন্য আর কি টাইম নিয়ে বের হওয়ার পরও আর কি লেট হয়ে গেছে। তো তোমরা আর কি চেষ্টা করো ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, তো দেখো এই টাইপের ম্যাথগুলো তোমরা কিভাবে করবা, দেখো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করা যায়, দেখো আমরা আসলে দেখি। তো দেখো তোমাকে বলছে যে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে কত, দেখো তো 2 × 10⁻³ মোল হলে ppm এককে কত হবে। তো এইটার অ্যান্সার হবে কত বলো তো, তোমরা কমেন্ট করো এটার অ্যান্সার কত হবে। হ্যাঁ, একের বি অনেকে 180 আর অনেকে 360 নিয়ে আর কি কনফিউশনে আসো। তো এই কনফিউশনটা আসলে আমরা দূর করব, তার আগে আমরা দাঁড়াও এই ম্যাথটার একটা আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আচ্ছা 29 নম্বর কোশ্চেন। আচ্ছা, তো দেখো আর কি এটা 29 নম্বর কোশ্চেন যেটা আছে, আমরা একটু পরের দিকে যাই। 29 নম্বর কোশ্চেনটা দেখো আজকে আর কি আমরা অনেক অবজেক্টিভগুলো সলভ করার ট্রাই করবো। আচ্ছা, 29 নম্বর কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দেখো, 29 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে যে একজন ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 360 mg/dl হলে এর পরিমাণ মিলিমোল পার লিটার এককে কত হবে। এই 29 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দাও তো। ওই কোশ্চেনটা এই কোশ্চেনটা অনেকটাই সেম, ঠিক আছে। তো ওই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা, ওই কোশ্চেনটা বোঝার জন্য আগে আমরা এই কোশ্চেনটা সলভ করে আসি। যে 29 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, একজন ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 360 mg/dl, এর পরিমাণ মিলিমোল পার লিটার এককে কত হবে। এইটার অ্যান্সার সবাই দাও তো। 29 অ্যান্সার কত হবে বলো তো সবাই। 29 অ্যান্সার, 29 নাম্বার অ্যান্সার সবাই দাও। 29 অ্যান্সার কত হবে। দেখো একজন ডায়াবেটিক রক্তে গ্লুকোজের পরিমাণ, তো দেখো রক্তে একটা কথা মনে রাখবা যে এখানে কি দেওয়া আছে এককটা দেখো mg/dl। তোমাকে বলছে যে mg/dl থেকে কোথায় যেতে হবে বলো তো, মিলিমোল পার লিটারে যেতে হবে। mg/dl থেকে মিলিমোল পার লিটারে যেতে হবে। তোমাকে কোশ্চেন উল্টাও আসতে পারে যে মিলিমোল পার লিটার থেকে mg/dlও আসতে পারে, ঠিক আছে। তো আমরা কখন কি করব, mg/dl থেকে মিলিমোল পার লিটারে কিভাবে নিব, মিলিমোল পার লিটার থেকে mg/dl কিভাবে নিব, আজকে আসো এটা আমরা দেখি। তো 29 অ্যান্সার কোনটা হবে সবাইকে কমেন্ট করো দেখি কে কি কমেন্ট করছে, তারপর আমি বলতেছি। শাহিদ সুলতানা কমেন্ট করছে 20 সবাই, তারপরে নাহিন কমেন্ট করছে 20, দীপা দাস কমেন্ট করছে 20, সবাই আর কি 20 কমেন্ট করছে আর কি। তো দেখো আসলে 20 কিভাবে হয়, তো তোমরা একটা জিনিস মনে রাখবা আর কি, যখন আমি mg/dl থেকে যাব, বুঝছো, mg/dl মনে রাখবা, mg/dl থেকে যখন তুমি কিসে যাবা বলো তো, মিলিমোল পার লিটারে যাবা, মিলিমোল পার লিটারে যাবা। তো mg/dl থেকে আমি কিসে যাচ্ছি বলো তো, মিলিমোল পার লিটার। তো মিলিমোল পার লিটারে গেলে মনে রাখবা আমি হচ্ছে 18 দিয়ে গুণ করব, ঠিক আছে, সরি 18 দিয়ে ভাগ করব, কি করব 18 দিয়ে ভাগ করব। mg/dl থেকে মিলিমোল পার লিটারে যেতে গেলে আমার কি করতে হবে, 18 দিয়ে ভাগ। আর আমি যদি উল্টা আসি, মিলিমোল পার লিটার থেকে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স আর কি, মিলিমোল পার লিটার থেকে আমার যদি mg/dl আসতে হয় তাহলে কি করতে হবে বলো তো, 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো
একবার কি করব আমি 18 দিয়ে গুণ মানে যদি আমার যেটা চাইছে আমার সেটা দেখতে হবে। মিলিমোলে নিতে গেলে 18 দিয়ে ভাগ, মিলিগ্রাম পার ডিএল নিতে গেলে কি হবে বলো তো 18 দিয়ে গুণ। এই জিনিসটা সবাই মাথায় রাখতে পারবা? তো আমরা কিভাবে মনে রাখবো যে কখন আমি 18 দিয়ে গুণ করব, কখন আমি 18 দিয়ে ভাগ করব? আসো দেখি। তো দেখো এখানে আমি কি দিচ্ছি, মিলিগ্রাম পার ডিএল থেকে মিলিমোল পার লিটার, আর এখানে কি দিচ্ছি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডিএল। তাহলে আমি কিসে নিচ্ছি, মিলিগ্রামে নিচ্ছি। দেখো কিসে নিচ্ছে, মিলিগ্রামে। তাহলে আমাদের দুইটা প্রসেস, হয় মিলিগ্রামে নিব, না হয় কি নিব, মিলিমোলে নিব। তো দেখো হয় আমি মিলিগ্রামে নিব, আর না হয় আমি কিসে নিব বলতো, মিলিমোলে নিব। ঠিক আছে, হয় আমার গ্রামে নিতে হবে, না হয় কিসে মিলিমোলে নিতে হবে, তাই না? এই দুইটা প্রসেস ছাড়া তার কোনো প্রসেস নাই, মানে তোমার ম্যাথ আসলে এই দুইটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে। তো মনে রাখবা একটা ক্ষেত্রে আমি গুণ আর একটা ক্ষেত্রে ভাগ, তো কোনটার ক্ষেত্রে গুণ, কোনটার ক্ষেত্রে ভাগ। তো দেখো তুমি যখন মিলিগ্রামে নিচ্ছ, দেখো গ্রামে কি আছে বলো তো, মিলিগ্রামে গ আছে, ঠিক আছে, আর গুণেও কি আছে বলো তো, গ আছে। তো মনে রাখবা মিলিগ্রামে যেহেতু গ আছে, তাহলে মিলিগ্রামে নিতে গেলে আমার কি করতে হবে, 18 দিয়ে গুণ। ঠিক আছে, মিলিগ্রামে নিতে গেলে কি করতে হবে, 18 দিয়ে গুণ। আর যদি আমাকে মিলিমোলে কনভার্ট করতে বলে তাহলে কি হবে বলো তো, 18 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিসে কনভার্ট করতে বলছে, মিলিগ্রাম থেকে মিলিমোল। আমরা কিসের থেকে প্রকাশ করতে বলছে ওটা ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে কোনটাই নিতে বলছে। দেখো মিলিমোলে নিতে বলছে, তাহলে মিলিমোল, তাহলে মিলিগ্রামে যদি বলতো তাহলে আমি 18 দিয়ে কি করতাম, গুণ করতাম। যেহেতু মিলিমোলে বলছে তাহলে কি হবে, আমার 18 দিয়ে ভাগ হবে। তাহলে আমি 360 কে 18 দ্বারা ভাগ করি। দেখো 360 ভাগ 18 কত হয়, 360 ভাগ 18, 18 দুগুণা 36 আর 2 থাকলো, ঠিক আছে, আর 0 থাকলো। ঠিক আছে, 18 দুগুণা 36 আর 0 বসে গেল। তাহলে কত হবে অ্যান্সার, অ্যান্সার হবে 20। তাহলে তোমরা যারা 20 অ্যান্সার দিছো তাদেরটা আর কি রাইট। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, ডি হবে। ঠিক আছে, তো বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপর দেখো আমরা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ দেখি। এই অবজেক্টিভটা অনেক জায়গায় আসতেছে যে অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ। আজকে আমরা হচ্ছে একটা ছক আছে না, পিএইচ এর ছক, যে মিথাইল রেডের কালার কি, মিথাইল রেড কখন কি কালার দিবে, বা মিথাইল রেডের বর্ণ পিএইচ পরিসর কত, বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত, বা কোন নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত, এই জায়গা থেকে তোমার এইচএসসিতে আসতেছে। আর কৃষিতে দেখলাম অনেক কোশ্চেন আসছে, বুঝছো, কৃষিতে এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে যে কোনটা কি কালার দিচ্ছে। তাহলে 28 অ্যান্সার কোনটা হবে বলো তো, 28 অ্যান্সার কোনটা হবে? সবাই লেখো 28 অ্যান্সার, কমেন্ট করো সবাই, 28 অ্যান্সার কোনটা হবে? দ্রুত দ্রুত। আচ্ছা দেখো 28 অ্যান্সার সি হবে, একজন বলছে। আচ্ছা আমরা দেখি 28 অ্যান্সার কোনটা হবে। আচ্ছা এইটার অ্যান্সার আর কি দেয়া না, এটার অ্যান্সার ব্ল্যাঙ্ক হবে আর কি। এইটার না ধরো এটা 28, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। অম্লীয় মাধ্যমে বলছে, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ কি দেখাবে, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ কি দেখাবে কি বলতো, গোলাপি লাল কালার দেখাবে। বাট অপশনে কি গোলাপি লাল আছে? আচ্ছা একটা মিনিট ওয়েট। দেখো আচ্ছা তোমরা একটু ওয়েট করো আর কি, 1 মিনিট, একটু মাইকে একটু সমস্যা হয়েছে আর কি, একটা মিনিট ওয়েট। আচ্ছা আমরা আগে অন্য একটা অবজেক্টিভ করতে লাগি, এটা আর কি পরে ইয়াতে যাচ্ছে না। আচ্ছা তোমরা 16 অ্যান্সারটা দিয়ে ফেলো যে মিথাইল অরেঞ্জের নির্দেশকের অম্লীয় মাধ্যমে বর্ণ কি, মিথাইল অরেঞ্জ নির্দেশকের অম্লীয় মাধ্যমে বর্ণটা কি, এটা সবাই কমেন্ট করতে লাগো। আচ্ছা মিথাইল অরেঞ্জের অম্লীয় মাধ্যমে বর্ণের কালারটা লিখতে লাগো সবাই।
16 অ্যান্সার কোনটা হবে বলো, 16 অ্যান্সার কোনটা হবে? মিথাইল অরেঞ্জের নির্দেশকের অম্লীয় মাধ্যমের বর্ণ কি হবে? আচ্ছা ঠিক আছে, আমাদের এটা ঠিক হয়ে গেছে। এখন দেখো, আচ্ছা দেখো এই সব অবজেক্টিভগুলো আমরা কিভাবে সলভ করবো, দেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড কোনটা কি কালার দিবে, আসো আমরা এটা সলভ করবো আর কি। তো দেখো এখানে বলছে মিথাইল অরেঞ্জ, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ কোন মাধ্যমে বলো তো? অম্লীয় মাধ্যমে। তো এইটা জানার জন্য আমাদের আর কি এই ছকটা দেখতে হবে। পরে আরো আরো পরে। আচ্ছা দেখো এই ছকটা, দেখো আমরা এই ছকটা যদি পারি আমরা আলটিমেটলি কিন্তু সব পেরে যাবো, ঠিক আছে। আমাদের এই ছকটা আর কি ইম্পর্টেন্ট, তো তোমরা আর কি একটু ধৈর্য ধরো। এই ছকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো দেখো এখানে বলছে যে ফেনল অফ থ্যালিন, থাইমল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড, ব্রোমোথাইমল ব্লু, লিটমাসের মানে যেসব পিএইচ আছে আর কি, যেসব আর কি তোমার নির্দেশক আছে, এই নির্দেশকগুলো ইম্পর্টেন্ট আর কি, কোনটা কোন নির্দেশক। তো এই ছকটা যদি আমি পারি আমি আলটিমেটলি কিন্তু সবই পেয়ে যাবো। তো চেষ্টা করবো আর কি এই ছকটা পাওয়ার জন্য। তো এই ছকটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার আগে হচ্ছে নির্দেশকের নামগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো দেখো আর কি এখানে যেটা মাথা রাখবা সেটা হচ্ছে যে দেখো লিটমাস, লিটমাস কিন্তু কি হিসেবে কাজ করে বলো তো? এটা অম্ল ক্ষার দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমার হচ্ছে কাজ করবে। তো এইটা আর কি মনে রাখবা, এটা হচ্ছে লিটমাসের উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার কি নির্দেশক বলা হয় বলো তো? লিটমাসের উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ক্ষারীয় নির্দেশক, আর লিটমাসের নিচে যেগুলো আছে সেগুলো কি বলো তো? অ্যাসিডীয় নির্দেশক, ঠিক আছে। মনে রাখবা লিটমাসের উপরে যারা আছে তারা কি ক্ষারীয় নির্দেশক, আর লিটমাসের নিচে যারা আছে তারা মনে রাখবা কি নির্দেশক বলো তো? অম্লীয় নির্দেশক, ঠিক আছে। তো দেখো লিটমাসের তো আমরা জানি যে লিটমাসের হচ্ছে তোমার হচ্ছে অম্লীয় মাধ্যমে এটা হচ্ছে লাল কালার দিবে, আর ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে? লিটমাস নীল কালার দিবে, এটুকু তো আমরা জানি। এছাড়া দেখো আর যেসব আছে, তো দেখো এগুলো আমার জানতে হবে। দেখো কি কি আছে? ব্রোমোথাইমল ব্লু, ফেনল রেড, ক্রিসল রেড, থাইমল ব্লু আর ফেনল অফ থ্যালিন। তাহলে মনে রাখবা আর কি যে লিটমাসের উপরে যারা আছে সবাই কি নির্দেশক বলতো? ক্ষারীয় নির্দেশক, আর লিটমাসের নিচে যারা আছে সবাই কি নির্দেশক বলতো? অম্লীয় নির্দেশক, ঠিক আছে। তাহলে আমি অম্লীয় নির্দেশক যেহেতু দুইটা আছে, এই অম্লীয় নির্দেশক দুইটা আগে মুখস্থ করবো। দেখো মিথাইল রেড আর একটা কি বলতো? মিথাইল অরেঞ্জ। একটা হচ্ছে মিথাইল রেড আর একটা কি বলতো? মিথাইল অরেঞ্জ। তো দেখো মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জের মধ্যে আমাদের এই দুইটা হচ্ছে আমার অম্লীয় নির্দেশক, বাকিগুলো সব কি ক্ষারীয় নির্দেশক। কি কি আছে? ব্রোমোথাইমল ব্লু, ফেনল রেড, ক্রিসল রেড, থাইমল ব্লু আর একটা কি ফেনল অফ থ্যালিন। আচ্ছা তো দেখো একটা জিনিস মনে রাখবা যে নামের সাথে যে কালারটা আছে সেটা হচ্ছে সেই মাধ্যমে তার সেই কালারটা দিবে, মানে নামের সাথে। যেমন এটা কি আছে? মিথাইল রেড আছে না, তাহলে এটা যেহেতু কি নির্দেশক? অম্লীয় নির্দেশক, তাহলে এটা যেহেতু নামে সে রেড আছে তাহলে এটা অম্লীয় মাধ্যমে রেড দিবে, ঠিক আছে। তো আমার মনে রাখতে হবে যে যেই নির্দেশক সেইটা হচ্ছে সেই মাধ্যমে সেই কালারটাই দিবে। আর অন্য মাধ্যম মানে অন্য তোমার মাধ্যমে আর কি, যেমন এটা যেহেতু ক্ষারীয় নির্দেশক, এটা হচ্ছে তার নিজের মাধ্যমে হচ্ছে, যেমন এটা কি আছে? থাইমল ব্লু, তাহলে এটা যেহেতু ক্ষারীয় নির্দেশক তাহলে এটা ক্ষারীয় মাধ্যমে নীল কালার দিবে। আর অন্য মাধ্যম মানে বিপরীত মাধ্যম যেটা আছে সেখানে সবসময় সে হলুদ কালার দিবে, ঠিক আছে। সেটা যেই নির্দেশক কি হোক না কেন সব কি কালার দিবে বলো তো? হলুদ কালার দিবে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারলাম যে যদি এটা অম্লীয় নির্দেশক হয় বা ক্ষারীয় নির্দেশক হয় তাহলে তার নামের সাথে যেই কালারটা আছে সে তার নিজস্ব মাধ্যমে সেই কালারটা দিবে, আর অন্য মাধ্যমে মানে বিপরীত মাধ্যমে সে কিন্তু হলুদ কালারটা দিবে, ঠিক আছে। এইটা আর কি মাথায় রাখতে হবে। তো দেখো আর কি, যেমন দেখো মিথাইল রেড, যেহেতু এটা নামে কি আছে? রেড আছে, তাহলে এইটা তোমার হচ্ছে অম্লীয় মাধ্যমে, এটা যেহেতু অম্লীয় নির্দেশক তাহলে এটা অম্লীয় মাধ্যমে লাল কালার দিবে, আর ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে? হলুদ কালার দিবে। একইভাবে দেখো থাইমল ব্লু, এটা ব্রোমোথাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু এটা কি নির্দেশক? যেহেতু এটা লিটমাসের উপরে আছে তাহলে আমার এটা কি নির্দেশক? ক্ষারীয় নির্দেশক, তাহলে এটা ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে? নীল কালার দিবে। আর যদি কোশ্চেন আসে অম্লীয় মাধ্যমে কি কালার দিবে, তুমি বুঝতেই পারছো যেহেতু এটা ক্ষারীয় নির্দেশক তাহলে অম্লীয় মাধ্যমে কি কালার দিবে? হলুদ কালার দিবে। একইভাবে দেখো ফেনল রেড, নামে শেষে রেড আছে, তাহলে এটা যেহেতু ক্ষারীয় নির্দেশক তাহলে এটা ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে? লাল কালার দিবে। আর অন্য মাধ্যমে মানে অম্লীয় মাধ্যমে কি কালার দিবে? হলুদ কালার দিবে। তাহলে এই জিনিসটাই ক্লিয়ার হয়েছে যে নামের শেষে যেটা আছে সেটা যদি সেই মাধ্যমে হয় তাহলে সে ওই কালারটা দিবে, আর বিপরীত মাধ্যমে হচ্ছে হলুদ কালারটা দিবে, ঠিক আছে। তাহলে দেখো আর কি আমরা এইটুকু তো আগে বুঝলাম যে কোনটা কি কালার দিবে, এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে তাই না। তো দেখো আমরা কিভাবে মনে রাখবো, এটা তো আমরা বুঝলাম যে কিভাবে কালার মনে রাখবো, এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে তাই না, কোনটা কি কালার দিবে, ঠিক আছে। এইটুকু আমরা ক্লিয়ার। এখন আমাদের যেটা কঠিন লাগে সবচেয়ে হচ্ছে পিএইচ রেঞ্জ। আমরা যদি পিএইচ রেঞ্জটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে। পিএইচ রেঞ্জ দিয়ে অনেক কোশ্চেন আসে। তো দেখো ফার্স্টে আমরা এখান থেকে শুরু করি ব্রোমোথাইমল ব্লুটা বাদ, ঠিক আছে। থাইমল ব্লুটা বাদ, থাইমল ব্লু আমরা এখান থেকে পড়বো, থাইমল ব্লু ক্ষারীয়টা পড়বো, ঠিক আছে। তো দেখো মিথাইল অরেঞ্জ আছে আর কি আছে বলতো? মিথাইল রেড।
এই দুটো কি নির্দেশক? অম্লীয় নির্দেশক, মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ। তো এইটার বর্ণ পরিবর্তনের পিএইচ কত হবে বলো তো? দেখো মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জের মধ্যে দেখো অরেঞ্জ, ঠিক আছে, তোমরা আগে বলো তো অরেঞ্জ কথায় কয়টা ওয়ার্ড আছে বলো তো? ঠিক আছে, অরেঞ্জ, অরেঞ্জ কথাটা কয়টা ওয়ার্ড আছে বলো তো সবাই? কমেন্ট করো তো, অরেঞ্জে কয়টা ওয়ার্ড আছে, এখানে কয়টা অক্ষর আছে অরেঞ্জে? সবাই কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলো দ্রুত, এখানে অরেঞ্জে কয়টা ওয়ার্ড আছে বলো? হ্যাঁ দেখো, মিথাইল অরেঞ্জে কয়টা কালার আছে? তিনটা কালার আছে, ঠিক আছে। অনেকে বলবে এটাই কয়টা কালার আছে? তিনটা কালার আছে, অনেকে মানে তিনটা কালার সরি, তিনটা ওয়ার্ড লেটার আছে আর কি, অনেকে বলবে চারটা লেটার আছে। তাহলে অরেঞ্জে কয়টা লেটার আছে? কেউ বলবে তিন, কেউ বলবে চার। তো এইটাতে আমরা মনে রাখতে পারি যে মিথাইল অরেঞ্জ হচ্ছে 3 থেকে 4, যেহেতু অনেকে বলবে এইখানে 1 2 3, আর এখানে যেহেতু যুক্ত বর্ণ আছে অনেকে চারটাও বলতে পারে, ঠিক আছে। তাহলে মিথাইল অরেঞ্জে বলবা এখানে তিনটা ওয়ার্ড আছে, হয় 3 না হয় কত 4। তাহলে মিথাইল অরেঞ্জ কত হবে দেখো তো? আমাদের পয়েন্টের পর কত আছে ওইটা অত একটা ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে আমাদের পিএইচ রেঞ্জটা জানতে হবে, ঠিক আছে। অপশনে এত পেঁচায় দিবে না। তাহলে মিথাইল অরেঞ্জ দেখো আমরা কত পড়লাম বলো তো? 3 থেকে 4। মিথাইল অরেঞ্জ কত হবে? 3 থেকে 4। ক্লিয়ার? মিথাইল অরেঞ্জ হচ্ছে 3 থেকে 4, ঠিক আছে। কেউ দেখো অনেকে কমেন্ট করছে 3, অনেকে কমেন্ট করছে 4। তাহলে দেখো, তাহলে এখানে 3ও আছে 4ও আছে, তাহলে মনে রাখবা মিথাইল অরেঞ্জ 3 থেকে 4। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপর দেখো মিথাইল রেড। তো মিথাইল রেড দেখো, রেড লিখতে কয়টা বর্ণ লাগে বলো তো? দেখো মিথাইল, আমি ফার্স্টে লিখলাম মিথাইল। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দেখো মিথাইল কথাটা থাকলে তোমরা বুঝবে এটা অম্লীয় নির্দেশক, ঠিক আছে। মিথাইল কথা থাকলেই অম্লীয় নির্দেশক হয়ে যাবে। মিথাইলের কিন্তু এখানে কোনো জায়গায় মিথাইল নাই, মিথাইল থাকলে সেটা বুঝবা অম্লীয় নির্দেশক। আচ্ছা, এবার দেখো মিথাইল রেড বলতেছি, মিথাইল রেড। তো দেখো মিথাইল রেড, তো মিথাইল লিখতে কয়টা ওয়ার্ড, কয়টা লেটার বলো তো? মিথাইল লিখতে হচ্ছে 4টা লেটার, আর রেড লিখতে কয়টা লেটার বলো তো? 2টা লেটার, ঠিক আছে। তাহলে 4 আর 2 টোটাল কয়টা লেটার বলো তো? 6টা লেটার। মিথাইল লিখতে 4টা আর রেড লিখতে 2টা, তাহলে টোটাল কত বলো তো? 6। মিথাইল লিখতে 4টা আর রেড লিখতে 2টা, তাহলে টোটাল হলো কত? 6টা। তাহলে 4 থেকে 6। তো মিথাইল রেড মনে রাখবা 4 থেকে 6। মিথাইল লিখতে 4টা ওয়ার্ড, রেড লিখতে 2টা ওয়ার্ড, তাহলে ওই 2টা যোগ করে দিবা। তাহলে মিথাইল রেড বলে হবে কত? 4 থেকে 6। মিথাইল অরেঞ্জ বললে কত হবে? কেউ বলে 3, কেউ বলে 4, তাহলে আমরা মিথাইল অরেঞ্জ মনে রাখবো 3 থেকে 4। আর মিথাইল রেড বললে কত হবে? মিথাইল রেড, যেহেতু মিথাইল লিখতে 4টা ওয়ার্ড আর রেড লিখতে 2টা ওয়ার্ড, টোটাল 6টা ওয়ার্ড, তাহলে মিথাইল রেড বললে হবে হচ্ছে যে 4 থেকে 6। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও, আর সবাই বেশি বেশি করে কমেন্ট করো। যে কমেন্ট করবা বেশি বেশি তাকে কিন্তু এই যে তোমার যেই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে মডেল টেস্ট বইটা আছে এটা কিন্তু তোমাদেরকে কি করা হবে বলো তো? ফ্রি দেওয়া হবে, উপহার স্বরূপ ফ্রি দেওয়া হবে। তো এটা তোমাদের উপহার দেওয়া হবে, তাই যে অ্যাক্টিভ থাকবে বেশি বেশি কমেন্ট করবে তাকে আর কি এটা দেওয়া হবে। আর তোমরা যারা সামনে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা আর কি এই সামনে কয়েকটা দিন কিন্তু বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। তো এই মডেল টেস্টটা দেওয়ার জন্য তোমরা আর কি এই কৃষি যেই বিশ্ববিদ্যালয়ের যে মডেল টেস্ট বইটা আছে এটা কিনতে পারো। এইখানে আর কি তোমার আর কি এটা কেনার পর তোমার নাম আর ফোন নাম্বার এইটা লিখে আর কি তুমি জয়কুলি একাডেমি পেজে আর কি মেসেজ করে দিবা, তোমাকে আর কি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে তোমাদেরকে কৃষি মডেল টেস্টের জন্য এক্সাম নেওয়া হচ্ছে পুরো সম্পূর্ণ ফ্রিতে। তো যার জন্য তোমাকে কি করতে হবে? এই কৃষি মডেল টেস্টটা কিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসি আর কি এরপরে, দেখো এটুকু ক্লিয়ার? আচ্ছা, সবাই কমেন্ট করো বেশি বেশি। দেখো 4 থেকে 6 মিথাইল অরেঞ্জ কত হবে তাহলে? মিথাইল অরেঞ্জ কিন্তু হবে তাহলে 4 থেকে 6, ঠিক আছে। এটা শেষ। তাহলে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জের আমরা বুঝলাম। দেখো মিথাইল রেড নামের শেষে রেড আছে, তাহলে কালার কি হবে? রেড। আর অম্লীয় আর ক্ষারীয় মাধ্যমে কি হবে? হলুদ। মিথাইল অরেঞ্জ কি হবে? গোলাপি লাল, গোলাপি আর লাল। মনে রাখবে এটা হবে যে গোলাপি আর লাল কালার একসাথে মিক্সড হয়ে গেলে কি কালার হয়? অরেঞ্জ কালার হয়, ঠিক আছে। এই জন্য গোলাপি আর লাল। আর হচ্ছে, আর এইটা যেহেতু বলছি ক্ষারীয় মাধ্যম, মিথাইল অরেঞ্জ যেহেতু তোমার অম্লীয় নির্দেশক, তাহলে ক্ষারীয় মাধ্যমে কালার কি হবে? হলুদ কালার হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা আমাদের ক্লিয়ার। আর এরপরে আসতেছে হচ্ছে লিটমাস। তো লিটমাস তো সবাই জানো কম বেশি যে লিটমাস হচ্ছে অম্লীয় মাধ্যমে কি কালার দেয়? লাল কালার দেয়। আর ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়? নীল কালার দেয়। আর লিটমাসের বর্ণ পরিবর্তনের পেজ কত বলো তো? 6 থেকে 8। এটুকু তো ক্লিয়ার। তো দেখো আমাদের নিচের তিনটা কি ক্লিয়ার না সবাই? সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো ব্রোমোথাইমল ব্লু, ফেনল রেড, আর কি আছে বলো তো? ক্রিসল রেড আছে, তাই না? ব্রোমোথাইমল ব্লু, ফেনল রেড, আর কি বলো তো? ক্রিসল রেড, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওটা আমরা পরে আসতেছি। দেখো
তোমরা হচ্ছে জানো যে মেসি কোন টিমে খেলতো বলো তো আগে? মেসি আগে তোমরা সবাই জানো যে মেসি হচ্ছে বার্সেলোনা টিমে খেলতো, তাই না? ফুটবল কোন টিমে খেলতো? বার্সেলোনা টিমে খেলতো। তাহলে মেসি এফসিবি তে খেলতো, কোন টিমে? ফুটবল ক্লাব বার্সেলোনা। এটা সবাই জানো যে মেসি এফসিবি তে খেলতো, যে ফুটবল ক্লাব বার্সেলোনা, ঠিক আছে? ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলতো। তাহলে আমরা এটা মনে রাখবো যে এফ তে হচ্ছে কি বলতো? এফসিবি তে কথাটা দিয়ে মনে রাখবো, এফ তে হচ্ছে কি রেন, আমরা পরপর মনে রাখার জন্য আর কি এই ট্রিক্সটা ইউজ করবো। এফসিবি দিয়ে মনে রাখবো, এফ তে হচ্ছে তোমার ফেনল রেড, সি তে হচ্ছে ক্রিসল রেড, আর বি তে হচ্ছে কি বলতো? থাইমল ব্লুর বি, ঠিক আছে? থাইমল ব্লুর বি, সি তে ক্রিসল রেড, ব্রোমোথাইমলে পরে আসতেছি। তো এফসিবি দিয়ে মনে রাখলাম আমি কি বলতো? এফসিবি দিয়ে মনে রাখবো হচ্ছে তোমার হচ্ছে এফসিবিতে আমি মনে রাখলাম এফতে হচ্ছে ফেনল রেড, সিতে হচ্ছে ক্রিসল রেড, আর বিতে কি বলতো? বিতে হচ্ছে থাইমল ব্লু, বিতে হচ্ছে থাইমল ব্লু। তাহলে এই তিনটা আমরা মনে রাখতে পারবো না? আচ্ছা, লিটমাসের পর মনে রাখবা, লিটমাসের পর মনে রাখবা ব্রোমোথাইমল ব্লু, লিটমাসের পর মনে রাখবা ব্রোমোথাইমল ব্লু, তারপরে মনে রাখবা এফসিবি ফেনল রেড। এই তিনটা একসাথে মনে রাখবা, ফেনল রেড, ক্রিসল রেড, আর একটা কি বলতো? ব্লু, থাইমল ব্লু, আর এটা কি? থাইমল ব্লু। এফতে ফেনল রেড, সিতে ক্রিসল রেড, আর বিতে কি বলতো? ব্লু। তোমরা কমেন্ট করতে থাকো, এফসিবি কমেন্ট করো। আচ্ছা, ব্রোমোথাইমল ব্লু, দেখো ব্রোমোথাইমল ব্লু আমরা এইভাবে মনে রাখবো, দেখো ব্রোমোথাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু শেষে কিন্তু ব্লু আছে, আমরা এই ব্লু মনে রাখবো না, ব্রোমোথাইমল ব্লু মনে রাখবো আমরা বড়, ঠিক আছে? ব্রোমো, তো দেখো ব্রোমোথাইমল ব্লু যেটা আছে এখানে ব্রো, এখানে ব্রোতে আমরা মনে রাখবো বড়, ঠিক আছে? ব্রো মানে কি? ব্রোকে ভেঙে লিখলে ব আর র থাকে না, তো এটাতে আমরা মনে রাখবো কি বলতো? বড়, বড় কি? বড়। ব্রোমোর বয়ের অফলা ওকার দিয়ে ফার্স্টের ওয়ার্ডটা যেহেতু ব্রো আছে, ব্রো দিয়ে মনে রাখবো আমরা বড়, ঠিক আছে? কি মনে রাখবো? বড়। তো বড় দিয়ে কি হয় বলো তো? বড় মনে করো ক্রিকেট খেলায় কি হয়? বড় 4 মারে নাকি বড় 6 মারে বলো তো? বড় 6 মারে। তাহলে আমরা মনে রাখবো বড় 6, বড় 6। ব্রোমোথাইমলগুলো কি মনে রাখবো? বয়ের অফলা ওকার, মানে বড় দিয়ে মনে রাখবো বড় কি? 6। তো বড় 6 দিয়ে আমরা কি মনে রাখবো? দেখো ব্রোমোথাইমলগুলো যেহেতু বড়, বড় 6, 6তে হচ্ছে এই যে 6, 6 মনে রাখবা, ঠিক আছে? আর পরেরটা কীভাবে মনে রাখতে হয় সেটা পরে আসতেছি। আগে তোমরা ফার্স্টের রেঞ্জটা মুখস্থ করো। ফার্স্টের রেঞ্জটা কত দিয়ে শুরু হবে? 6 দিয়ে শুরু হবে। তাহলে ব্রোমোথাইমল ব্লু মনে রাখবা বড়, বড় কি হয় বলো তো? 4 হয় নাকি 6 হয়? বড় 6 হয়। তাহলে মনে রাখবা ব্রোমোথাইমল ব্লু হচ্ছে বড় 6। সবাই কমেন্ট করো বড় 6, ঠিক আছে? বড় 6। তাহলে মনে রাখবা ব্রোমোথাইমল ব্লু হচ্ছে কত হবে? 6 হবে। সবাই কমেন্ট করো বড় 6। দেখতে পাচ্ছি রেজওয়ানা তাবাসসুম কমেন্ট করছে। সবাই এরা বলছি বড় 6 কমেন্ট করতে, ঠিক আছে? বড় 6 এটা কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কমেন্ট করা হয়েছে সবার। আচ্ছা, তো দেখো ব্রোমোথাইমলগুলো হচ্ছে বড় 6। আচ্ছা, এরপর দেখো ফেনল রেড, তো এফসিবি দিয়ে মনে রাখতে বলছিলাম, এফসিবি, ঠিক আছে? এইটুকু শেষ। আর সবার উপরে কি আছে বলতো? ফেনল অফ থ্যালিন। তাহলে দেখো আমরা যদি এখন নিচ থেকে উপরে আসি, তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার কি বলতো? মিথাইল অরেঞ্জ, তারপরে মিথাইল রেড, এই দুটো তোমরা পারবো, লিটমাসও পারবো। আমরা লিটমাস থেকে উপরের দিকে যাব। লিটমাস থেকে উপরের দিকে যেতে গেলে আমার সবার আগে পড়বে কে? ব্রোমোথাইমল ব্লু। ব্রোমোথাইমল ব্লু মনে রাখতে বসি বড় 6, তারপরে মনে রাখতে বসি ব্রোমোথাইমল ব্লু শেষ। এরপরে কোনটা হবে? এফসিবি, ফুটবল ক্লাব বার্সেলোনা মনে রাখছি। এফতে কি বলতো? ফেনল রেড, সিতে এই তিনটা একসাথে পড়বা, ফেনল রেড, ক্রিসল রেড, আর কি বলতো? বিতে থাইমল ব্লু। আর এরপর লাস্টে যেটা আছে, মানে লাস্টে মানে একেবারে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি? ফেনল অফ থ্যালিন, ঠিক আছে? ফেনল অফ থ্যালিন। তাহলে আমাদের ক্ষারীয় নির্দেশকগুলো মুখস্থ হয়ে গেল, অম্লীয় নির্দেশকগুলো কিন্তু সব মুখস্থ হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা আচ্ছা, তো দেখো আর কি এটা আমরা ছিলাম এখানে। তাহলে দেখো ফেনল রেড, ক্রিসল রেড, আর কি? থাইমল ব্লু। আচ্ছা, তো দেখো আর কি এখন আমাদের এটা আমরা কালার রেঞ্জটা মুখস্থ করবো। এফসিবি দিয়ে আমরা যেটা মনে রাখছিলাম, তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো দেখো এফসিবি, ঠিক আছে? তো মনে রাখবা এই কথাটা 7.28, ঠিক আছে? 7.2 আর কি বলতো? 8। এফসিবি দিয়ে মনে রাখবা এফ হচ্ছে কয়টা? 7টা, 7.2 আর কত বলতো? 8। 7.2, 8, আর একটা মনে রাখবা 8.2, এই কয়টা টার্ম মনে রাখবা। 7 সহজ কিন্তু, 7.2, 8, 8.2, 7.2, 8, 8.2। তো 7.2 দিয়ে কি? এফসিবির পর কি আছে বলো তো? ফেনল অফ থ্যালিন। তাহলে 7.2, তাহলে 7 কোনটা হবে? এফ এ যেটা আছে, এফ এ কোনটা আছে? ফেনল রেড। তাহলে ক্রিসল রেড কত হবে? 7.2 হবে। তারপরে থাইমল ব্লু কত হবে? 8 হবে, ঠিক আছে? আর ফেনল অফ থ্যালিন কত হবে? 8.2 হবে। এই কয়টা টার্ম ক্লিয়ার হয়নি আগে বলো? তাহলে এফসিবি কত হবে? ফেনল রেড, ক্রিসল রেড, এফতে হচ্ছে ফেনল রেড, এফসিবি কত হবে? কি কি মুখস্থ করতে বসি? 7, 7.2, 8, 8.2, এইটুকু মনে রাখতে পারবে না? 7, 7.2, 8, 8.2। সবাই কমেন্ট করো 7, 7.2, 8, 8.2, ঠিক আছে?
7 7.2 8 8.2 7, তারপর লেখো এফসিবি আর হচ্ছে এফসিবি, ঠিক আছে, এফসিবি তারপরে কি ফেনোলফথ্যালিন, ঠিক আছে, 7 7.2 8 8.2। তো কি হলো দেখো, এফসিবি এফে কি ফেনল রেট, তাহলে ফেনল রেট শুরু হবে কত দিয়ে বলো তো 7, তো 7 একেবারে না 6.8, ঠিক আছে, কত 7 এর কাছাকাছি কত 6.8, ঠিক আছে, 7 মানে 6.8। আচ্ছা তারপর দেখো সিতে কি ছিল ক্রিসল রেট কত ছিল 7.2, ক্রিসল রেট দেখো 7.2। তারপর বিতে কি ছিল থাইমল ব্লু কত হবে 8 হবে। আর আরটা কত বলছিলাম, তারপরে ফেনোলফথ্যালিন কত হবে তাহলে 8.2 হবে, ঠিক আছে। 7 7.2 8 8.2, তো 7 একটু কাছাকাছি 6.8 মানে ওইটাই আর কি 7, তো 7 7.2 8 8.2। দেখো তোমার কি সবগুলো মুখস্থ হয়ে গেছে 7 7.2 8 8.2। আর তোমার যদি পরের রেঞ্জটা মুখস্থ করতে হয়, মানে এখানে তো 8.2, পরেরটা কত হবে, পরেরটা জানার জন্য তুমি কি করবা 1.6 যোগ করে দিবা, কত যোগ করে দিবা 1.6 যোগ করে দিবা, 1.6 যোগ করে দিবা, ঠিক আছে। এই ফার্স্টের রেঞ্জটার সাথে 1.6 যোগ করে দিবা, তাহলে তুমি পরের রেঞ্জটা পেয়ে যাবা। তাহলে দেখো 7.2 এর সাথে 1.6 যোগ করো 8.8 আসবে, 8 এর সাথে 1.6 যোগ করো 9.6, 8.2 সাথে 1.6 যোগ করো, দেখবা হচ্ছে তোমার আসবে কত 9.8 আসবে আর কি। তো তোমরা চেষ্টা করবে আর কি যে এই ফার্স্টের রেঞ্জটা মুখস্থ করো, তাহলে পরেরটার সাথে তুমি 1.6 যোগ করে দিলে তুমি কিন্তু পরেরটা পেয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি ব্রোমোথাইমল ব্লু কত পড়ছিলাম, বড় 6 পড়ছিলাম, তাহলে পরের রেঞ্জটা কত হবে আমি 1.6 যোগ করে দিব, তাহলে 6 এর সাথে 1.6 যোগ করলে কত হয় 7.6। তাহলে দেখো তো আমার এইটাও ক্লিয়ার নাকি, এইটাও কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দেখো তোমার পিএইচ রেঞ্জ সবগুলো মুখস্থ হয়ে গেছে, কোনোটা কি বাদ আছে, সবগুলো কিন্তু পিএইচ রেঞ্জ মুখস্থ হয়ে গেছে। তো ক্লিয়ার সবার কাছে, তাহলে আমাদের কিন্তু পিএইচ রেঞ্জ কিন্তু আমাদের মুখস্থ করা কমপ্লিট, কালারও কিন্তু অলমোস্ট কমপ্লিট। যেমন এটা বলছি মিথাইল রেড, নামের শেষে রেড আছে, তাহলে এটা যেহেতু অম্লীয় নির্দেশক তাহলে লাল হবে, আর ক্ষারীয় মাধ্যমে কি হবে হলুদ হবে। একইভাবে দেখবা সবগুলাই মিলে গেছে, শুধু এই একটা এক্সট্রা মুখস্থ করবা ফেনোলফথ্যালিন, এটা ইম্পর্টেন্ট। তো ফেনোলফথ্যালিন যেহেতু ক্ষারীয় নির্দেশক, এটা ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে লালচে বেগুনি, ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে লালচে বেগুনি বা গোলাপি কালার দিবে, ঠিক আছে, লালচে বেগুনি বা গোলাপি কালার দিবে। আর অম্লীয় মাধ্যমে কি কালার দিবে বর্ণহীন কালার দিবে, ঠিক আছে, হিসাবে হলুদের কথা ছিল, বাট এটা একটু ব্যতিক্রম, এটা কি কালার দিবে বর্ণহীন দিবে, এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে যে ফেনোলফথ্যালিন অম্লীয় মাধ্যমে কি দেয়। তো তুমি মনে রাখবা ফেনোলফথ্যালিন যেহেতু কি নির্দেশক, এটা একটা ক্ষারীয় নির্দেশক, তাহলে এটা অম্লীয় মাধ্যমে কি কালার দিবে বর্ণহীন কালার দিবে। আর ক্ষারীয় নির্দেশক ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে লালচে বেগুনি বা গোলাপি কালার। ক্লিয়ার? তো দেখো তো এই ছকটা সবার কাছে ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় তাহলে সবাই ওকে ক্লিয়ার লেখো, তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। দেখো আমাদের সব কিন্তু ছকের পিএইচ রেঞ্জ মুখস্থ। আচ্ছা এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি। আচ্ছা আমরা আগে একটা মিনিট ওয়েট। আচ্ছা দেখো এরপরে আমরা দেখো সবাই বলো তো মিথাইল অরেঞ্জের কালারটা কি হবে, মিথাইল অরেঞ্জের কালারটা কি হবে, মিথাইল অরেঞ্জের কালারটা সবাই কমেন্ট করো, মিথাইল অরেঞ্জ। আচ্ছা হ্যাঁ এই দেখো মিথাইল রেড, বলো মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে কি বর্ণের হয় বলো তো, মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে কি বর্ণের হয়। আচ্ছা বলো সবাই মিথাইল রেড ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয় বলো। 23 নম্বরের অ্যান্সার দাও সবাই, 23 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই। আচ্ছা সবাই 23 নম্বর অ্যান্সার দাও, মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে কি বর্ণের হয়। তো দেখো নামের শেষে কি আছে মিথাইল রেড না। আচ্ছা তো দেখো মিথাইল রেড, তো নামের শেষে কি আছে রেড কথাটা আছে, তাহলে এটা জানি আমরা কি নির্দেশক, মিথাইল কথাটা থাকলে আমরা জানি এটা কি নির্দেশক অম্লীয় নির্দেশক, তাই না। মিথাইল কথাটা থাকলে সেটা কি হয় অম্লীয় নির্দেশক, তাহলে এটা যেহেতু রেড তাহলে এটা অম্লীয় মাধ্যমে দিবে রেড কালার, আর ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে আমরা জানি ক্ষারীয় মাধ্যমে উল্টা কালারটা দেয়, আর উল্টা কালারটা কি হয় সবসময় হলুদ হয়, কি কালার হয় হলুদ হয়, তাহলে এটা বুঝতেই পারতেছি এটা অ্যান্সার কত হবে বলো তো সি হবে, তাহলে অ্যান্সার হবে সি। ক্লিয়ার সবার কাছে এটা, হ্যাঁ এটা হচ্ছে হলুদ কালার দেয়। আচ্ছা
হ্যাঁ, তারপরে বলো 28 অ্যান্সার কোনটা হবে? তাহলে 28 দেখো অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের কালার, অরেঞ্জের বর্ণ কি রূপ? অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ। আমরা জানি যে মিথাইল অরেঞ্জ কি নির্দেশক, আগে এটা জানতে হবে আমার। মিথাইল অরেঞ্জ হচ্ছে অম্লীয় নির্দেশক। তাহলে এটা তো আমরা পড়ছিলাম কি কালার দেয় বলো তো? গোলাপি লাল কালার দেয়, ঠিক আছে। এই যেহেতু বলছে অম্লীয় মাধ্যম, তাই না? অম্লীয় মাধ্যম যেহেতু কথাটা বলে দিছে, অরেঞ্জ কি কালার দেয়? মিথাইল অরেঞ্জ কালার দেয় হচ্ছে গোলাপি লাল, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ কি কালার দেয় বলো তো? গোলাপি লাল। তো এখানে যেহেতু গোলাপি লাল না, এখানে গোলাপি আছে, তাহলে অ্যান্সার আমরা বি দিব। অ্যান্সার কোনটা দিব বলো তো? বি দিব, মিথাইল অরেঞ্জের কালার। আর এইটার অ্যান্সার তো আমাদের 29 শেষ। আচ্ছা, এরপর দেখি। এরপর দেখো আবার আসছে কোশ্চেনটা, মিথাইল অরেঞ্জের অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে? মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যম। তো মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে? আবার কিন্তু সেম কোশ্চেনই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা সবাই ইয়ার অ্যান্সারটা দাও তো, বিশুদ্ধ পানির মোলারিটি কত? সবাই 40 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, বিশুদ্ধ পানির মোলারিটি কত? সবাই 40 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে বিশুদ্ধ পানির মোলারিটি কত হবে বলো তো? এইটুকু যদি ক্লিয়ার হয় আমরা তাহলে একেবারে প্রথম থেকে শুরু করবো আর কি, একেবারে ফার্স্ট 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তোমাদের যেটুকু বোঝানো ছিল। 16 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে, আমরা জানলাম যে এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এটা তো 16 নম্বর আমরা হয়ে গেছে আমাদের। আচ্ছা, আচ্ছা এবার দেখো 1 নম্বরে আসছি। 1 নম্বর কোশ্চেন আসে, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 2 × 10⁻³ মোল ppm এককে কত হবে? ppm একক, ppm একক কি বলো তো? ppm এককে কত হবে? এবার আমরা আসলে 1 নম্বর কোশ্চেনে চলে আসি যে একের অ্যান্সার কোনটা হবে বলো তো? একের অ্যান্সার আচ্ছা, তো আগে আমরা যা জানতে হবে যে ppm কিসের কিসের ক্ষেত্রে হয় বলো তো? ppm কে কি বলা হয় বলো তো? পার্টস পার মিলিয়ন। তো ppm এর একক তোমরা জানো যে ppm এর একক কি কি? তো ppm এর এককগুলো আজকে ক্লিয়ার করে দিই, ppm এর একক কি কি হতে পারে। আচ্ছা, আচ্ছা দেখো, তো ppm এর ক্ষেত্রে আমরা এটা এভাবে মনে রাখবো, দেখো ppm এর একক হতে পারে কি বলতো? মিলিগ্রাম পার লিটার, অথবা কি হতে পারে বলতো? মিলিগ্রাম পার লিটার। ppm এর একক আছে টোটাল 4টা আছে, ঠিক আছে। ppm এর একক টোটাল কয়টা আছে? 4টা আছে। এই 4টা আমাদের ইম্পর্টেন্ট। দেখো মিলিগ্রাম পার লিটার, অথবা কি আসতে পারে দেখো মিলিগ্রাম পার কেজি, অথবা মাইক্রোগ্রাম পার কি বলতো গ্রাম, অথবা মাইক্রোগ্রাম পার কি বলতো মিলিলিটার। এই 4টা একক হইতে পারে। এই 4টা কিসের একক বলতো? ppm এর একক। ppm এর একক এই 4টা হতে পারে, মিলিগ্রাম পার লিটার, অথবা মিলিগ্রাম পার কেজি, মাইক্রোগ্রাম পার গ্রাম, অথবা মাইক্রোগ্রাম পার মিলিলিটার। তো এখানে আর কি পেঁচা দেয় যে মিলিগ্রাম পার মিলিলিটার নাকি মিলিগ্রাম পার গ্রাম নাকি কোনটা কি, ঠিক আছে। এটা অপশনে পেঁচা দেয়, নিচের কোনটা একক না, এরকম আর কি কোশ্চেন আসতে পারে। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো, তো মিলিগ্রাম দিয়ে 2টা একক হতে পারে, মাইক্রোগ্রাম দিয়ে 2টা একক হতে পারে। তো এটা এভাবে মনে রাখবা, দেখো মিলিগ্রাম, তো একটা হচ্ছে মিলিগ্রাম একক, আর একটা কি একক বলো তো? মাইক্রোগ্রাম একক। একটা হচ্ছে মিলিগ্রাম একক, আর একটা কি একক? মাইক্রোগ্রাম একক। তো মনে হয় মিলিগ্রাম বলো নাকি মাইক্রোগ্রাম বলো বলো তো? স্বাভাবিকভাবে দেখা যায় যে মিলিগ্রাম বড়, ঠিক আছে। মাইক্রোগ্রামের থেকে মিলিগ্রাম কিন্তু বড়। তাহলে মিলিগ্রাম যদি বড় হয় তাহলে এর সাথে 2টা বড় একক আসবে। কোন 2টা বড় একক? একটা হচ্ছে কেজি, আর একটা কি লিটার। তাহলে মিলিগ্রামের সাথে আমার আসবে কি বড় একক 2টা, একটা হচ্ছে কেজি, আর একটা হচ্ছে কি বলতো লিটার। তাহলে মিলিগ্রাম পার কেজি হবে, অথবা মিলিগ্রাম পার লিটার হবে। মিলিগ্রাম পার কেজি যদি এখানে চলে আসে তাহলে মাইক্রোগ্রামের সাথে কি আসবে বলতো? গ্রাম আসবে। যেহেতু কেজি এখানে চলে গেছে তাহলে মাইক্রো যেহেতু ছোট, তাহলে কেজি ছোট একক কোনটা বলতো? গ্রাম, তাহলে গ্রাম চলে আসবে। আচ্ছা, আর লিটারের ছোট একক কোনটা বলতো? সবাই জানি আমরা লিটারের ছোট একক আসবে মিলিলিটার, ঠিক আছে। তাহলে এইরকম আসবে, মিলিগ্রাম যেহেতু বড় একক মাইক্রোগ্রামের থেকে, তাহলে মিলিগ্রামের সাথে আসবে কেজি অথবা লিটার, আর মাইক্রোগ্রাম যেহেতু মিলিগ্রামের থেকে ছোট, তাহলে এখানে ওই কেজি ছোটটা আসবে আর লিটারের ছোটটা আসবে। কেজি ছোটটা হচ্ছে গ্রাম, আর লিটারের ছোটটা হচ্ছে মিলিলিটার। তাহলে দেখো তো এই 4টা একক আমাদের ক্লিয়ার। তাহলে ppm একক কি হতে পারে? এই 4টা হতে পারে, ঠিক আছে। তো বলছে ppm এককে এর মান কত হবে, তাই না? ppm একক, তাহলে ppm একক হলে অবশ্যই কি হবে? মিলিগ্রামে আসতে হবে। আর আমরা একটু আগে শিখে আসলাম যে গ্রামে নিতে গেলে কি করতে হয়? মিলিগ্রামে নিতে গেলে কি করতে হয়? 18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। কি করতে হয়? 18 দিয়ে গুণ। তো 18 দিয়ে গুণ, গ গুণ মানে মিলিগ্রাম, মিলিগ্রামে গ আছে, আর তাই জন্য কি করতে হবে? 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি 2কে কি করবা? 18 দিয়ে গুণ দিবা। তো আমার আর কি করে দেখানোর দরকার নাই, তুমি যখন 2 এর সাথে 18 দিয়ে গুণ দিলে আমরা বুঝতে পারতেছি যে 36 টাইপের কিছু একটা আসবে। তো অপশন আমার খুঁজতে হবে 36 কোথায় আছে, দেখো বি তে আছে। তাহলে একের অ্যান্সার কোনটা হবে বলো তো? একের অ্যান্সার হবে বি। ক্লিয়ার সবার কাছে?
আচ্ছা এরপর দেখো 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা, তো বিশুদ্ধ পানির ঘনমাত্রা আমরা মনে রাখবো কত, এটা তো আমরা জানি যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা, একটু আগে কোশ্চেনটা সলভ করে আসছি। বিশুদ্ধ পানির ঘনমাত্রা এটা হচ্ছে মুখস্থ 55.5, ঠিক আছে। 2 এর অ্যান্সার কত হবে? বি হবে। আচ্ছা আচ্ছা এরপর দেখো 3 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা কোনটা হবে, আমরা দেখি 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা সবাই কমেন্ট করো, 3 এর অ্যান্সার কোনটা হবে বলো তো? 3 এর অ্যান্সার কি পারবা? 3 এর অ্যান্সার কমেন্ট করো তো সবাই, 3 এর অ্যান্সার। 3 এর অ্যান্সার কত হবে? হুম আচ্ছা দেখো 3 এর অ্যান্সার বলছে যে 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমার হচ্ছে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এইটা হচ্ছে আমার কয় নাম্বার কোশ্চেন বলো তো? 3 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা তো দেখো ক্যালসিয়াম কার্বনেট আমি ভর যদি বের করি, দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর তো সবাই বের করতে পারবা। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের ভর হচ্ছে 12, আর এখানে হচ্ছে 348, ঠিক আছে। তাহলে কত আসছে? 48 আর 12 60, আর 40 কত? 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100। মানে এমনি সবার মুখস্থ থাকা উচিত, আপনি যদি ক্যালকুলেশন করে বের করি এটা ইজি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100। তাহলে বলছে যে 100 গ্রাম, এখানে বলছে 10 গ্রাম, ঠিক আছে। আপনার যে ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম, তো এখানে বলছে কত গ্রাম? 10 গ্রাম, ঠিক আছে। তাহলে এসটিপিতে 10 গ্রাম, তাহলে এসটিপিতে 1 মোলের আয়তন কত হয় বলো তো? এসটিপিতে 1 মোলের আয়তন হয় হচ্ছে কত? 22.4, ঠিক আছে, 22.4। তাহলে আমি 100 গ্রামের আয়তন কত? এসটিপিতে 100 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার। তাহলে 10 গ্রামের আয়তন কত হবে? জাস্ট ইজি, কিন্তু এই ক্যালকুলেশনগুলো করার জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর দরকার হয় না। 22.4 ইন্টু কত হবে বলো তো? 10 বাই কত হবে বলো তো? 100 হবে। তাহলে এই শূন্য কাটা, ঠিক আছে, এই শূন্য কাটা। আর এইটা দেখো এখানে 22.4কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? আরেকটা দশমিকের আগে, মানে দশমিকের পরে আরেকটা সংখ্যা বেড়ে যাবে আর কি। তাহলে কত হয়ে যাবে? 2.24। এই ম্যাথটাই কিন্তু আসছে। দেখো এটা অ্যান্সার তাহলে কোনটা হবে? তাহলে 3 এর অ্যান্সার কোনটা হবে? বি হবে। এটা করতে কিন্তু তোমাদের আরো কম টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা নেক্সটে যাই আমরা। দেখো পিএইচ 5 থেকে কত হয়েছে দেখো তো? পিএইচ 5 থেকে পিএইচ 2 হয়েছে, ঠিক আছে। পিএইচ 5 থেকে পিএইচ কত হয়েছে? 2 হয়েছে। দেখো পিএইচ 5 থেকে পিএইচ 2 হয়েছে, কত গুণ বেশি অম্লীয় হয়েছে? দেখো পিএইচ 5 থেকে পিএইচ 2 তে হয়েছে, তাহলে এটা কি বাড়ছে নাকি কমছে বলো তো? পিএইচ 5 থেকে পিএইচ 2 হয়েছে, তাহলে এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয়? তাহলে অম্লের পরিমাণ কিন্তু বাড়ছে। আমরা জানি পিএইচ যত কমে অম্লের মান কি হয়? তত বলো তো বাড়ে, ঠিক আছে। পিএইচ আমি যত পিএইচ 1-এর অম্লীয়তা বেশি নাকি পিএইচ 4-এর অম্লীয়তা বেশি? অবশ্যই পিএইচ 1-এর অম্লীয়তা বেশি হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে এখানে পিএইচ 5 অপেক্ষা পিএইচ 2, তাহলে পিএইচ 5 থেকে পিএইচ 2 এর কি হয়েছে? অবশ্যই অম্লীয়তা বাড়ছে। কত গুণ বাড়ছে? তাহলে দেখো কত গুণ বাড়ছে বলো তো? তুমি 10 টু দি পাওয়ার করে দিবা, ঠিক আছে। যেটা বাড়ছে সেটা তুমি বিয়োগ করে 10 টু দি পাওয়ার করে দিবা। তাহলে 10 টু দি পাওয়ার করে দিলে কত আসে দেখো তো? এটা আজকে ম্যাথ করতে হয়, তো ম্যাথ করার আমাদের দরকার নেই। দেখো এখানে 3 বাড়ছে, তাই না? তাহলে তুমি 10 টু দি পাওয়ার 3 করে দিবা। 10 টু দি পাওয়ার 3 মানে কত? 1000। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? 1000 গুণ হবে, ঠিক আছে। অ্যান্সার কত হবে? 1000। তারপর দেখো 5-এর অ্যান্সার বলছে কি? 5 নাম্বার বলছে যে 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা, 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত? 5 নাম্বার কোশ্চেন, 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা এটা তো অক্সিজেন না, এটা তো অক্সিজেন গ্যাস, বুঝছো। 16 গ্রাম অক্সিজেন অণুতে, মানে এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাস মানে কত গ্রাম বলো তো? 32 গ্রাম, ঠিক আছে। তাহলে 32 গ্রামে তো আমার এখানে চাইছে কত গ্রাম? 16 গ্রাম, তাই না? তো আমি 32 গ্রামে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত বলো তো? 32 গ্রামে আমার কতটুকু থাকে বলো তো? 32 গ্রামে আমার অনুসংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 32 গ্রামে থাকে আমার অ্যাভোগাড্রো সংখ্যা, মানে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা থাকে, ঠিক আছে। এটা থাকে 32 গ্রামে। তাহলে এখানে বলছে কত গ্রাম? 16 গ্রাম। 16 গ্রাম এর 32 গ্রাম অণুতে, এটা কিন্তু 32 গ্রাম অণুতে
তোমার হচ্ছে কিসের সংখ্যা বলো তো 32 অনুগ্রামে 32 গ্রাম অণুতে তোমার হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা কি থাকে বলো তো অণু থাকে ঠিক আছে অণু থাকে কত 6.02 ইন্টু 10^23টা তাহলে 16 গ্রামে থাকে কত 16 গ্রামে থাকে এর অর্ধেক 6.02 ইন্টু 10^23 ভাগ কত তোমার হচ্ছে এখানে ভাগ হচ্ছে 16 ভাগ ভাগ হচ্ছে 32 ইন্টু কত হবে বলো তো 16 এইটুকু বুঝছো যে 32 গ্রামে থাকে 1 মোল সংখ্যক এখানে বলছে 16 গ্রাম অক্সিজেনে 16 গ্রাম অক্সিজেন অণুতে পরমাণু সংখ্যা আগে আমরা 16 গ্রাম অক্সিজেন অণুতে অণু সংখ্যাকে বের করি দেখো কত আছে 16 গ্রাম অক্সিজেনে অণু আছে 32 গ্রামে থাকে এত 16 গ্রামে থাকে কত তোমার হচ্ছে 16 গুণ হয়ে যাবে আর 32 দ্বারা ভাগ হয়ে যাবে এটা আমরা কি পেলাম অণু সংখ্যা পেলাম এখন আমরা তো অণু সংখ্যা বের করলে তো হবে না এখানে কি বলছে বলো তো পরমাণু সংখ্যা বলছে আর আমরা জানি একটা অণুতে কয়টা পরমাণু থাকে বলো তো দুইটা পরমাণু থাকে তাহলে এখানে অবশ্যই কি হবে বলো তো 2 দ্বারা গুণ হবে ঠিক আছে এখানে তাহলে কি হবে 2 দ্বারা গুণ হবে তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো আলটিমেটলি কাটাকাটি করে কিন্তু 16 দুগুণা 32 এইটাও কেটে যাচ্ছে এইটাও কেটে যাচ্ছে তাহলে তাহলে আপাতত কি থাকতেছে বলো তো আমার সেই অ্যাভোগাড্রোর সংখ্যাই থেকে যাচ্ছে তাহলে 16 গ্রাম অক্সিজেন অণুতে পরমাণু সংখ্যা যদি বলে তাহলে আমি এই প্রসেসটা অবলম্বন করব আগে আমি 16 গ্রাম অক্সিজেন অণুতে অণু সংখ্যা বের করে নিব আর একটা অণুতে কয়টা পরমাণু থেকে দুইটা পরমাণু থাকে তাহলে আমি 2 দ্বারা গুণ করে দিব বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপর দেখো মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের টাইট্রেশন মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারক ঠিক আছে তীব্র ক্ষারক বলছে কি বলছে তীব্র ক্ষারক তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে কোন নির্দেশক আসবে তীব্র ক্ষারক যেহেতু বলছে তাহলে হচ্ছে আমাদের ক্ষারীয় নির্দেশক আসবে তো মিথাইল কথাটা থাকলে আমরা জানি কি হয় সেটা অম্লীয় নির্দেশক তাহলে এই মিথাইল বাদ তারপর এই মিথাইলও বাদ ঠিক আছে এই দুইটাই বাদ তাহলে অ্যান্সার কোনটা হবে হয় ফেনোলফথ্যালিন হবে না হয় কি হবে বলো তো ব্রোমোথাইমল ব্লু হবে এই দুইটার মধ্যে কি হবে একটা যে কোনো অ্যান্সার হবে তাই না তো এই দুইটার মধ্যে তীব্র ক্ষারক তাহলে আমরা বেশি ক্ষারকে তাহলে পিএইচ রেঞ্জটা অনেক উপরের দিকে হবে মানে হচ্ছে আমরা পড়ছিলাম 7 7.2 8 8.2 তাহলে 8.2 থেকে 9.8 এর মধ্যেই হবে তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার হবে এ ঠিক আছে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারক ক্ষারীয় নির্দেশক ইউজ করতে হবে আর যেহেতু তীব্র ক্ষারক তাহলে আমাদের একেবারে প্রথমটা নিতে হবে কোনটা হবে ফেনোলফথ্যালিন এরপর দেখো K2Cr2O7 এর তোমার হচ্ছে কি বলছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত দেখো এটা কিন্তু ইজি K2Cr2O7 ক্রোমিয়ামের জারণ সংখ্যা এটা সবার মানে করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা দেখো K2Cr2O7 ক্রোমিয়াম যেটা বলবে সেটাকে আমি x ধরে নিব তাই না তো দেখো পটাশিয়ামের কত বলো তো জারণ সংখ্যা +1 পটাশিয়ামের জারণ মান কত +1 ঠিক আছে কারণ কি করে ও একটা ইলেকট্রন ত্যাগ করে ও শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 19টা ইলেকট্রন আছে তাহলে কত হবে একটা ইলেকট্রন এক্সট্রা আছে যার কারণে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তাহলে পটাশিয়াম হবে কি +1 ঠিক আছে আর কয়টা আছে পটাশিয়াম দুইটা আছে তাহলে +1 * 2 ক্রোমিয়ামের চাইছে যেহেতু তাহলে আমি এটাকে x ধরে নিব ক্রোমিয়াম আছে দুইটা তাহলে আমি ধরে নিব 2x আচ্ছা +O7 অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে তাহলে ও দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এর জন্য কত হবে -2 হবে ঠিক আছে তাহলে -2 ইনটু 7টা আছে তাহলে 7টা আর ইকুয়াল টু কত হয় টোটাল চার্জ কত 0 এই হচ্ছে আমাদের টোটাল ইকুয়েশন এখান থেকে তুমি x এর মান অনায়াসে বের করতে পারবে দেখো এখানে কত আসবে 2 + 2x - 14 ইকুয়াল টু 0 এখানে তুমি বিয়োগ করলে কত পাবা বলো তো -12 পাবা তো -12টা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো +12 হয়ে যাবে তাহলে 2x ইকুয়াল টু আসলো কি +12 তাহলে x ইকুয়াল টু কত আসলো বলো তো +6 ঠিক আছে তাহলে x ইকুয়াল টু কত আসবে x ইকুয়াল টু +6 তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার হবে তাহলে বি ক্লিয়ার তাহলে আমাদের এই দুটো অবজেক্টিভ ক্লিয়ার 6ও ক্লিয়ার 7ও ক্লিয়ার তাহলে 7 এর অ্যান্সার কত হবে বি হবে ঠিক আছে সবাই কমেন্ট করো 7 এর অ্যান্সার ক্লিয়ার হলে আচ্ছা তোমাদের অনেকের জারক বিজারক টার্মটা ক্লিয়ার জারক বিজারকের এই টপিকটা অনেক ঝামেলা আছে তো জারক বিজারকে আসলে আমরা দেখি যে জারক বিজারক আসলে বিষয়টা কি দেখো জারক বিজারক মনে রাখার সহজ জিনিস হচ্ছে তোমরা অনেক সময় পেঁচায় ফেলো যে জারক ইলেকট্রন ত্যাগ করে নাকি বিজারক ইলেকট্রন ত্যাগ করে এটা নিয়ে অনেকের আর কি তোমাদের কনফিউশন আছে তো আসলে আর কি আজকে ওই কনফিউশন আমরা দূর করে দিব যে জারক বিজারক আসলে কি করে দেখো জারক তো মনে রাখবা জারক হয় আচ্ছা একটা সাদা কাগজ ইয়া দরকার আচ্ছা ধরো আচ্ছা তো মনে রাখবা জারক কথাটা আসছে মানে জারক আর বিজারক দুইটা টার্ম না জারক আর একটা হচ্ছে বিজারক ঠিক আছে একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে কি বলতো বিজারক তো জারক কথাটা আসছে মনে রাখবা এইটা মনে রাখবা যে
অন্যকে যেটা করবে হয় মানে নিজে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে কি হবে বলো তো, অন্যকে কি করবে, মানে তুমি যদি নিজে ইলেকট্রন ত্যাগ করো আর আরেকজন কি করবে, অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? তো জারকের কাজটা কি হবে, তো মনে রাখবা জারক হচ্ছে অন্যকে কি ঘটায়, মনে রাখবা অন্যকে হচ্ছে জারণ ঘটায়, এই জন্য এটার নাম জারক। জারকের নামটা আমরা কিভাবে মনে রাখবো, অন্যকে কি করতেছে, অন্যকে কি করতেছে, জারণ ঘটাচ্ছে, এইটুকু আগে মুখস্থ করো যে জারকের কাজটা কি, নামটা হচ্ছে অন্যকে কি করতেছে, অন্যকে জারণ ঘটাচ্ছে, নিজের কি হচ্ছে বিজারণ ঘটতেছে। জারকের কাজ কি হচ্ছে, অন্যকে জারণ ঘটানো আর নিজের কি হওয়া বলতো, বিজারণ হওয়া। নামে অনুযায়ী অন্যকে কি করতেছো, তুমি যদি অন্যের উপকার করো তাহলে তুমি কি হবে বলতো, উপকারী। আর তুমি যদি অন্যের ক্ষতি করো তাহলে কি হবে, তুমি বলতো অপকারী। তাহলে তুমি অন্যকে যেটা করতেছো সেটা অনুযায়ী কিন্তু তোমার নাম হচ্ছে, তাই না? তো এটা ক্ষেত্রে ওইভাবে মনে রাখবা যে জারকের কাজ কি হবে, অন্যের জারণ ঘটানো, অন্যের জারণ ঘটানো। জারকের কাজ কি, অন্যের জারণ ঘটানো, ঠিক আছে? জারকের কাজ কি দেখো, জারক হচ্ছে কি ঘটে, অন্যের জারণ ঘটায়, ঠিক আছে? জারক কি করে, অন্যের জারণ ঘটায়। আর নিজের কি ঘটে বলতো, নিজের হচ্ছে কি ঘটে, বিজারণ ঘটে। জারক হচ্ছে অন্যের জারণ ঘটায়, নিজের কি ঘটে বলতো, বিজারণ ঘটে। আর অন্যের জারণ ঘটায়, নিজের বিজারণ ঘটে, নিজের কি ঘটে তাহলে, বিজারণ ঘটে। আর বিজারণ মানে কি বলতো, ইলেকট্রন ত্যাগ না গ্রহণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। জারণ মানে মনে রাখবা ছাড়ন, ছাড়ন মানে কি ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে কি বলতো, ইলেকট্রন গ্রহণ। তাহলে অন্যের যেহেতু কি ঘটেছে, জারক অন্যের জারণ ঘটায়, তাহলে নিজের বিজারণ ঘটছে না, নিজের বিজারণ ঘটা মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, সেটা বিজারিত হবে। তাহলে ইলেকট্রন কি করছে বলতো, লাভ করছে। আর ইলেকট্রন লাভ করছে, ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। যেহেতু এটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে অক্সিডেশন নাম্বার কি হবে বলতো, হ্রাস পাবে। তাহলে দেখো এই কোশ্চেনে কিন্তু অনেকেরই মাথায় প্যাচ লেগে যায়। তাহলে যাতে প্যাচ না লাগে এই জন্য কি ক্লিয়ার করে দিলাম যে জারক জারণ ঘটায়, তাহলে অন্য যেহেতু জারণ ঘটায় তাহলে নিজের অবশ্যই বিজারণ ঘটছে। আর বিজারণ ঘটা মানে কি হয়েছে, ইলেকট্রন সে কি করছে, গ্রহণ করছে, ঠিক আছে? আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি, অক্সিডেশন নাম্বার হ্রাস পাওয়া। তাহলে এই চারটা বৈশিষ্ট্য আমরা ইজিলি মনে রাখতে পারবো। একইভাবে দেখো বিজারকের ক্ষেত্রে আমি যদি দেখি, বিজারক ব ব দিয়ে মনে রাখবা, ঠিক আছে? বিজারক এভাবে মনে রাখতে পারো বা তোমাদের যেটা সুবিধা, বিজারক ব ব, বিজারক বিজারণ ঘটায়, অন্যের কি ঘটায় এটা দিয়ে আমরা মুখস্থ করবো, ঠিক আছে? বিজারক হচ্ছে বিজারণ ঘটায়, তাহলে নিজের কি ঘটবে বলতো, বিজারক যদি অন্যের বিজারণ ঘটায় তাহলে নিজের অবশ্যই কি ঘটবে, জারণ ঘটবে। আর জারণ ঘটা মানে কি, অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাওয়া। আর জারণ কখনই ঘটবে, যখন এক বা একাধিক কি হবে, ইলেকট্রন হারাবে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? তো ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো, কমেন্ট করো। আচ্ছা, এবার দেখো আমরা 8 নম্বর কোশ্চেনে চলে আসি। 8 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, যে 1 কেজি 1 লিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগবে। 1 লিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে? তো দেখো ডেসিমোলার দ্রবণ, আমাদের কি দ্রবণ তৈরি করতে হবে বলতো, ডেসিমোলার। ডেসিমোলার কোন দ্রবণকে বলা হয় বলতো, মোলার মানে হচ্ছে 1 মোলার, ডেসিমোলার মানে কত মোলার বলতো, 0.1 মোলার, ঠিক আছে? কত মোলার, 0.1 মোলার। তাহলে মনে রাখবার কি, যেহেতু 1 মোলার তৈরি করতে লাগে কতটুকু সালফিউরিক অ্যাসিড বলতো, 98 গ্রাম, মানে সালফিউরিক অ্যাসিডের ভর কত, 98 গ্রাম না? তাহলে এখানে বলছে 0.1 মোল, তাহলে কত, 98কে আমি জাস্ট কি করবো, ভাগ দিয়ে দিব, 98কে জাস্ট 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত আসবে বলতো, ডেসিমোলার যেহেতু বলছে তাহলে 10 দ্বারা ভাগ হবে। তাহলে 98কে আমি কি করব, জাস্ট যেহেতু ডেসিমোলার কথাটা আসছে তাহলে আমি 1 মোলের কত অংশ বলতো, 1 দশমাংশ, তাই না? ডেসিমোলার মানে 1 মোলের 1 দশমাংশ। তাহলে আমি যেটা 1 মোল তৈরি করতে আমার লাগে হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, যে সালফিউরিক অ্যাসিড আণবিক ভর যেটা, ওইটাই হবে 1 মোল প্রস্তুত করতে। তাহলে 1 মোল প্রস্তুত করতে আমার লাগে কতটুকু, 98 গ্রাম, ঠিক আছে? তাইলে আমার এখানে 0.1 মোল প্রস্তুত করতে গেলে আমার কত লাগবে বলতো, 98 ভাগ হচ্ছে জাস্ট 0.1, সরি, গুণ হয়ে যাবে 98 ইন্টু 0.1, তাহলে এটা উঠে গেলে কত আসবে, 10 দ্বারা ভাগ হবে, ঠিক আছে? তাহলে 98 ভাগ 10 মানে কত, 9.8। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, 8-এর ডি হবে, ঠিক আছে? যেহেতু এটা 0 পয়েন্ট আছে তাহলে এটা গুণ হবে, ঠিক আছে? এবার দেখো 1 কেজি দ্রাবক, 9 নাম্বার, 1 কেজি দ্রাবকে দ্রবীভূত মোল সংখ্যাকে কি বলা হয়? তো 1 কেজি, আমরা জানি 1 লিটার, ঠিক আছে? 1 লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে কি বলা হয় বলতো, মোলারিটি, ঠিক আছে? যেহেতু এটা 1 কেজি, কেজি কথাটা যেহেতু আছে এখানে ইম্পর্টেন্ট কোনটা, কেজি কথাটা।
তাহলে কেজি থাকলে কোনটা হয়ে যায় সেটা বলো তো? কেজি থাকলে মোলালিটি চলে আসবে। কেজি থাকলে কি হয়ে যাবে? মোলালিটি। মোলালিটি আর মোলালিটির মধ্যে এটাই পার্থক্য যে মোলারিটি হচ্ছে 1 লিটার আর মোলালিটি হচ্ছে 1 কেজি। বাট মোল সংখ্যাকে কি বলা হবে? দুইটারই মোলালিটি আর ওটা হচ্ছে মোলারিটি। আর মোলালিটি মনে রাখবা কি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কারণ এটা হচ্ছে বলতো কিসে আছে? কেজি এককে আছে, ঠিক আছে? আর ওইটা কি এককে আছে? লিটারে আছে। তাহলে ওইটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল না। তারপর দেখো 10 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে 10 মিলিলিটার এক HCl এর সাথে কতটুকু পানি মিশালে 0.1 HCl পাওয়া যায়, ঠিক আছে? দেখো এটা দুইটারই যেহেতু এখানে ইয়ে আসছে এক কি নর্মালিটি আসছে, এখানে কি আসছে বলো তো? নর্মালিটি, ঠিক আছে? তো দেখো যেহেতু দুইটাই নর্মালিটিতে দেওয়া আছে তাহলে আমার আর কি এটাকে মোলারিটিতে কনভার্ট করার দরকার নেই, যেহেতু দুইটাই নর্মালিটিতে দেওয়া আছে। একটা বলছে 10 মিলিলিটার HCl আর একটা বলছে 0.1 HCl, ঠিক আছে? এইটাই জাস্ট বলছে। তো এখানে আমাদের জাস্ট কি করতে হবে, আমরা যে এই একটা ফর্মুলা আছে না V1S1 = V2S2, আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করে দিব। তো আমাকে কি বের করতে হবে বলো তো? কত টুকু পানি মেশালে, ঠিক আছে? আগে আমরা V2টা বের করি, তারপর আমরা পানিটা কি বিয়োগ দিয়ে দিব। তো V1 এর মান কত? 10 × 1 আর V2 এর মান S2 এর মান কত? 0.1 ইন্টু কত হবে বলো তো? V2। তাহলে V2 এর মান আমরা পেয়ে যাব কত? 10/0.1। 10/0.1 মানে কত? 100। 10/0.1 মানে কত? 100। তাহলে 100 লিটার, তার মানে কত আসতেছে? তাহলে আমার হচ্ছে HCl এর সাথে আমার কতটুকু ইয়া হচ্ছে বলো তো? 100 মিলিলিটার আসতেছে। তাহলে 10 মিলিলিটার থেকে আমি কত পাচ্ছি? 100 মিলিলিটার। তাহলে 10 মিলিলিটার আমার আমি এক নর্মালিটি HCl থেকে আমি যদি 0.1 HCl বানাইতে হয় তাহলে আমার কতটুকু ইয়া হতে হবে? আয়তনটা কত হতে হবে? 10 মিলিলিটার থেকে আমার আয়তন কত হতে হবে? 100 মিলিলিটার আয়তন হইলে আমার সেটা কত হবে? 0.1 নর্মালিটি HCl হবে। তাহলে কত হইতে হবে? 100 হইতে হবে। 100 হতে হবে। তাহলে আমার ছিল কত? 10 ছিল। তাহলে আমার এক্সট্রা কত বানাইতে হবে? আরও 100 থেকে 10 বিয়োগ করতে হবে। যেটুকু এক্সট্রা আসবে ওইটাই কি হবে বলো তো? পানি মেশাতে হবে। তাহলে এই 10টা আমার ফার্স্টে ছিল, পরে কত হয়েছে? 100 হয়েছে। তাহলে 100 থেকে আমি 10 বিয়োগ করে দিব, যেটা থাকবে ওইটাই হবে আমার পানির পরিমাণ। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? অ্যান্সার হবে তাহলে 100 - 10 মানে হচ্ছে 90 মিলিলিটার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, আমরা নেক্সট ম্যাথে যাই। তোমরা সবাই আর কি লাইভে ফার্স্ট থেকে লাস্ট থাকার চেষ্টা করো। HPLC পূর্ণরূপ কি? এটা তো সবাই জানো যে কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এরকম সহজ সহজ কোশ্চেন আসতেছে। তারপর দেখো C2H2 এ কার্বনের জারণ মান কত? দেখো C2H2 এ কার্বনের জারণ মান কত? এটা তো ইজি। C2H2 এ কার্বনের জারণ মান কত বলো? কমেন্ট করো দেখি কে কার কমেন্ট করতে পারো। আচ্ছা, সবাই এইটার অ্যান্সার দাও তো। মিথেনের তোমার হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা দেখি অ্যান্সার কে সঠিক দিতে পারো। মিথেনের ফর্মুলা ভর কত বলো তো? মিথেনের ফর্মুলা ভর কত বলো তো? ফর্মুলা ভর। মিথেনের ফর্মুলা ভরটা কত বলতে পারবা? মিথেনের ফর্মুলা ভর কত? এটা সবাই কমেন্ট করতে লাগো। আমি পরের কোশ্চেনটা আর কি যাই। মিথেনের ফর্মুলা ভরটা সবাই কমেন্ট করতে লাগো। আচ্ছা দেখো C2H2 এ কার্বনের জারণ মান তোমরা কমেন্ট করছো অলরেডি যে -1 হ্যাঁ এটা কিন্তু -1 হবে, ঠিক আছে? যেহেতু হচ্ছে এখানে তোমার হচ্ছে 2x ধরবা, 2x এখানে কত হবে? প্লাস হাইড্রোজেন যেহেতু +1 কত আসবে? +1 ইকুয়াল +1 × 2 = 0। তাহলে কত আসলো বলো তো? 2x = কত আসবে? -2। তাহলে x = কত আসবে? -1, ঠিক আছে? তাহলে তোমরা যারা -1 কমেন্ট করছো তারা আর কি সঠিক। আচ্ছা সবাই মিথেনের ফর্মুলা ভর কমেন্ট করো। এই কোশ্চেনের অ্যান্সার সবাই দাও। এই যে CH4 মিথেনের ফর্মুলা ভর ইকুয়াল টু কত? দেখি এটা কে সঠিক বলতে পারো, মিথেনের ফর্মুলা ভর কত? আচ্ছা ঠিক আছে, সবাই আর কি হচ্ছে সবারটাই।
আচ্ছা, এরপর দেখো কোন আয়নটি জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। তো জারক আর বিজারক উভয় রূপে ক্রিয়া করে, মনে রাখবে এরকম জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে কয়েকটা এক্সাম্পল আছে। তো এই এক্সাম্পলগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যে জারক বিজারকে উভয় রূপে ক্রিয়া করে হচ্ছে তোমার কে কে ক্রিয়া করে, এই কথা খাতায় লিখে রাখো আর কি। এরা হচ্ছে জারক আর বিজারক উভয় রূপেই ক্রিয়া করে, বুঝছো? এই কয়টা জিনিসের নাম লিখে রাখো। তো দেখো কে কে জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে, মনে হয় H2O2 Fe, H2O2 Fe, তারপর মনে রাখবা NO, H2O2 Fe, তারপর H2S, SO2, HNO2, HNO2O3, আর একটা মনে রাখবা NO। এগুলো সবাই কি বলতো উভধর্মী, এরা সবাই কি বলতো উভধর্মী, মানে জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। এটা হচ্ছে কি বলতো উভধর্মী, ঠিক আছে? এটা হচ্ছে উভধর্মী। H2O2 Fe, H2S, SO2, Fe2+ আর কি, H2S, এটা Fe2+ আকারেও থাকতে পারে বা FeO আকারেও থাকতে পারে, ঠিক আছে? এরা হচ্ছে জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। তাহলে অ্যান্সার দেখো কোনটা হবে, এই কটা হচ্ছে আমার জারক ও বিজারক উভয় রূপে, H2O2 Fe2+, H2S, SO2, HNO2, O3 আর কি NO। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে আমার Fe2+। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যে আমরা দেখো কোন, আচ্ছা, কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক বলো তো? কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? এটা হচ্ছে তোমরা জাস্ট কি করবা, সবগুলাই দেখো ঠিক আছে, আমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করতে হবে আর কি। তো ক্লোরিন দেখো যে এখানে সবগুলাই সেম আছে, তো এইটার ক্ষেত্রে দেখো অক্সিজেনের মান বাড়ছে, তাহলে আমার কি অক্সিজেনের মান ডান পাশে চলে গেলে কি হবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের পরিমাণ সমান আছে, তো আমার যেখানে অক্সিজেনের পরিমাণ বাড়তেছে, দেখো এখানে অক্সিজেনের পরিমাণ কত আসতেছে, -2 × 3 মানে -6, ওই পাশে গেলে +6 হয়ে যাচ্ছে, আমার সব করার দরকার নাই। এখানে দেখো কত আসতেছে, -2 × 4 মানে কত আসতেছে, -8 আসতেছে। এখানে কত আসবে, -4 আসবে, আর এখানে কত আসবে, জাস্ট -2 আসবে, তাই না? আর যোগ বিয়োগ করলে আসলে বা চেঞ্জ হবে, যোগ বিয়োগ করলে তো সেই 1 এর সাথে সবগুলো করতেছি। তাহলে আমি এখান থেকে বুঝতেই পারতেছি যে HCl4 এর জারণ সংখ্যা কী হবে বলো তো, সর্বাধিক হবে। আচ্ছা, কোনটি নির্দেশক নয়, ঠিক আছে? আরএস মনে বা KMnO4, ঠিক আছে? KMnO4 কে কি বলা হয় বলো তো, স্বনির্দেশক বলা হয়। এই একটা কথাটা মনে রাখবা, KMnO4 বইয়ে লেখা আছে, KMnO4 হচ্ছে স্বনির্দেশক। KMnO4 কি নির্দেশক বলো তো, স্বনির্দেশক, ঠিক আছে? KMnO4 স্বনির্দেশক। তাহলে দেখো K2Cr2, দেখো মিথাইল রেড, ফেনলফথ্যালিন, এই দুইটা তো নির্দেশক, ঠিক আছে? আর KMnO4 নির্দেশক। তাহলে অ্যান্সার কোনটা হবে, কোনটি নির্দেশক নয়? অ্যান্সার হবে 15 A। আচ্ছা, মিথাইল অরেঞ্জ, এটা আমাদের শেষ, 16-17 শেষ। আচ্ছা, জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। তো দেখো জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, আমরা এক্সাম্পলগুলো পড়ে আসছি। তো এখানে দেখো অলরেডি H2O2 পড়ছি আর O3ও পড়ছি, তো দুইটাই হয় হিসাবে, বাট মানে বেশি তোমার হচ্ছে কারেক্ট হচ্ছে H2O2, এখানে অপশন দুইটাই দিয়ে দিছে। তো তোমার এইটাই এই জন্য এই কোশ্চেন এখানে অ্যাড করছি আর কি। যদি দেখো অপশনে H2O2 আছে, O3 আছে, তাহলে তুমি জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে হিসেবে H2O2কেই আগে দাগাবা। তারপরে এই যে S2O3 এবং S4O6 2-, এখানে জারণ সংখ্যা কত হবে, এগুলো আগেরটারই মতো জাস্ট ইজি। আগে তুমি হচ্ছে যেগুলো করছিলা ওগুলো ইকুয়াল টু কত ধরছিলা বলো তো, 0 ধরছিলা। এখানে পাওয়ারে যেটা মানে আয়ন আকারে যেটা থাকবে সেটাই ইকুয়াল টু ওইটাই ধরবা। যেমন S2O3 এর ক্ষেত্রে আমি কীভাবে করবো দেখো, S2O3 2-, এটা যদি আমি তোমার জারণ সংখ্যা বের করতে হয়, আমি এটাকে কি ধরবো, দেখো সালফারের জারণ সংখ্যা বসে তাহলে 2x 2 × x প্লাস -2 ইন্টু কত হবে 3 ইকুয়াল টু, আগে কত ধরছিলাম 0 ধরছিলাম, বাট এখানে যেহেতু 2- আছে তাহলে ইকুয়াল টু -2 হবে। এরপর তুমি ক্যালকুলেশন করলে কত পাবা সেটাই আর কি তোমার অ্যান্সার হবে আর কি, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে আর কি, আশা করি তোমরা বুঝতে পারবে আর কি, এখানে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এটা দেখলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দেখো HCl আর NaOH, ঠিক আছে? HCl আর NaOH এর টাইট্রেশনের উপযোগী নির্দেশক কোনটা? তো এটার উপযোগী নির্দেশক কোনটা বলো তো, HCl এবং NaOH। তো দেখো এটার অ্যান্সার কিন্তু দেওয়া নাই, এটার অ্যান্সার কোনগুলো হবে বলো তো, সবগুলাই হবে, কারণ এটা যেহেতু সবল অ্যাসিড এবং সবল ক্ষার। আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি তোমার হচ্ছে সবল অ্যাসিড এবং সবল ক্ষার হয় সেক্ষেত্রে আমার সব নির্দেশক, আর যদি মনে করো সবল অ্যাসিড
সবল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, আরেকটা হইতে পারে কি দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার। ঠিক আছে, এই কয়টার হয় সবল অ্যাসিড সবল ক্ষার, না হয় সবল অ্যাসিড দুর্বল ক্ষার, না হয় দুর্বল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, না হয় কি দুইটাই দুর্বল। ঠিক আছে, এই কয়টা টাইমই হতে পারে। তোমরা সবলের ক্ষেত্রে দুইটাই সবল হয় তাহলে সব নির্দেশক, যদি দুইটাই দুর্বল হয় তাহলে কোনো নির্দেশক ইউজ করা যাবে না। আর যেহেতু মনে করো সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার যদি হয় সেক্ষেত্রে সবলটা দেখতে হবে আমার, যেহেতু অ্যাসিড সবল তাহলে আমি অ্যাসিডীয় যেসব নির্দেশক আছে যেমন মিথাইলেট মিথাইলরেজ আমরা সেগুলো ইউজ করবো। এখানে তো দেখো দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার, তাহলে আমরা ক্ষারীয় নির্দেশক যেগুলো আছে আমরা সেগুলো ইউজ করবো আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপর দেখো 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিই আমরা। 21 নম্বর দেখো কি বলছে যে যে 250 মিলিলিটার দ্রবণে কি পরিমাণ Na2CO3 দ্রবীভূত থাকলে তার নরমাল দ্রবণ হবে? কি হবে? নরমাল দ্রবণ হতে হবে। কি হতে হবে? নরমাল দ্রবণ। Na2CO3 দ্রবণ কেউ তো নরমাল দ্রবণের ক্ষেত্রে আমরা বলবো নরমালিটির মান কত বলো তো? n = নরমালিটির মান আমরা কত ধরে নিব? 1 ধরে নিব। ঠিক আছে, নরমালিটি কত হতে হবে? নরমাল দ্রবণ করতে গেলে নরমালিটির মান 1 ধরতে হবে। ঠিক আছে, তো দ্রবণের মোলারিটি কত হবে? তো নরমালিটি থেকে মোলারিটিতে যেতে গেলে কি করতে হয় বলো তো? n ভাগ ই দ্বারা, মানে হচ্ছে তুল্য সংখ্যা দ্বারা আমার কি করতে হবে বলতো? ভাগ দিতে হবে। Na2CO3 ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা মনে রাখবো কত বলতো? 2। Na2CO3 ক্ষেত্রে তুল্য সংখ্যা 2। আগে আমাদের বসে নরমাল দ্রবণ বানাতে হবে। নরমাল দ্রবণ কত, মানে n এর মান কত হবে? 1 হতে হবে। আর মোলারিটি থেকে যদি আমার নরমালিটি কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? নরমালিটিকে তার তুল্য সংখ্যা দ্বারা কি করতে হবে বলতো? ভাগ দিতে হবে। ঠিক আছে, তুল্য সংখ্যা। তাহলে দেখো এক্ষেত্রে কত আসবে? n এর মান কত? 1 আর তুল্য সংখ্যা কত? 2, তাহলে কত আসবে? 0.5। তারপর তুমি কি করবা? S = আমরা জানি S = W × 1000 বাই M × V, যে ফর্মুলাটা আছে S = W × 1000 বাই M × V। তো তুমি এখান থেকে কিসের মান বের করবা? বসে কি পরিমাণ Na2CO, মানে W এর মানটা বের করবা। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেশন করলে ইজিলি W এর মানটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো W এর মান আসবে কত? 13.25 আসবে। এটা আর কি অ্যান্সার। দেখো এখানে দেওয়া আছে তোমার যে এখানে তুমি করবা ফার্স্টে মোলারিটি বের করবা তুল্য সংখ্যা দাও, তারপরে W = SMB/1000 করে দিবা, তোমার অ্যান্সার আর কি বের হয়ে আসবে। কাটাকাটি করলেই অ্যান্সার চলে আসবে। এইটা কাটাকাটি করা আর কি ইজি, খুব কঠিন না, এটা পারবা তোমরা এমনি। ফার্স্টে কি করবা? 250 কে আর কি 4 দ্বারা ভাগ করে দিবা, দেন আর কি গুণ করে দিলেই কাছাকাছি নাম্বার চলে আসবে আর কি। আচ্ছা যাই হোক, তারপর দেখো 22 নাম্বারটা আমরা হচ্ছে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? তো এইরকম কোশ্চেনগুলো আসে। তো এই ইয়াটা মনে রাখবা আর কি। KMnO4 হচ্ছে একটা জারক, বুঝছো? KMnO4 কে জারক। আর পটাশিয়াম আয়োডাইড, এই দুইটা কোশ্চেন আসে যে পটাশিয়াম আয়োডাইড অম্লীয় মাধ্যমে কয়টি ইলেকট্রন গ্রহণ করে বা কয়টি ইলেকট্রন ত্যাগ করে, বা ক্ষারীয় মাধ্যমে কয়টি ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, এই কোশ্চেন অনেক আসে। তাহলে এই কোশ্চেন আমরা এই ছকটা মনে রাখবো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করে বলতো? জারক হিসেবে ক্রিয়া করে। এটা অম্লীয় মাধ্যম থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে মনে রাখবো আমরা 5 আর 3। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমরা মনে রাখবো কত? 5 আর 3। তো মনে রাখবা এই 5টা ইলেকট্রন গ্রহণ করে আর 3টা ইলেকট্রন কি করে বলতো? 5টা ইলেকট্রন তোমার হচ্ছে অম্লীয় মাধ্যমে ইয়ার কাজ হবে, যেহেতু জারক হিসেবে কাজ করে তাহলে অবশ্যই গ্রহণ করবে। ঠিক আছে, তো অম্লীয় মাধ্যম থেকে বেশি গ্রহণ করবে না, এই ক্ষারীয় মাধ্যম থেকে বেশি গ্রহণ করবে। তো মনে রাখবার কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে অম্লীয় মাধ্যম থেকে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, আর ক্ষারীয় মাধ্যম থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 3টা ইলেকট্রন গ্রহণ করবে। 5 আর 3, অম্লীয় থেকে বেশি, ক্ষারীয় থেকে কম। পটাশিয়াম আয়োডাইড যেহেতু বিজারক, এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করবে আর 6টা ইলেকট্রন ত্যাগ করবে। তো কোন মাধ্যমে কোনটা? অম্লীয় মাধ্যমে একটা ইলেকট্রন, আর ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন বলো তো? 6টা ইলেকট্রন ত্যাগ করবে। তো মনে রাখবা এভাবে যে অম্লীয় মাধ্যমে ইলেকট্রনের পরিমাণ কি থাকে বলতো? বেশি থাকে। কি মনে রাখতে বলছি? অম্লীয় মাধ্যমে ইলেকট্রনের পরিমাণ কি থাকে বলতো? বেশি থাকে। তাহলে দেখো পটাশিয়াম যেহেতু পারম্যাঙ্গানেট, এটার কাছেই বলতো ইলেকট্রন গ্রহণ করা, তাহলে যেহেতু অম্লীয় মাধ্যমে ইলেকট্রন বেশি আছে তাহলে কোথা থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই অম্লীয় মাধ্যম থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করবে। এই জন্য 5 আর 3 এর মধ্যে 5টা ইলেকট্রন গ্রহণ করবে অম্লীয় মাধ্যম থেকে। একইভাবে পটাশিয়াম আয়োডাইড কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। এখন অম্লীয় মাধ্যমে বেশি ত্যাগ করবে না এই ক্ষারীয় মাধ্যমে বেশি ত্যাগ করবে? তো যেহেতু আমি বললাম যে অম্লীয় মাধ্যমে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে তাহলে ওখানে কম ইলেকট্রন ত্যাগ করবে, ক্ষারীয় মাধ্যমে ইলেকট্রন কম আছে তাহলে ওখানে বেশি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 6টা ইলেকট্রন ত্যাগ করবে আর কি। ঠিক আছে।
আছে। তো এই ছকটা আশা করি ক্লিয়ার। তো এই ছকটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখি যে এই আগেটার আনসার কত হবে। তো দেখো কি বলছে, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন মাধ্যম বলছে, গ্রহণ করবে তো অবশ্যই। তো আমরা জানি যে গ্রহণ করবে কয়টা, হয় 5টা না হয় কয়টা 3টা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয় 5টা না হয় 3টা। এখন মাধ্যম কোনটা বলছে, অম্লীয় মাধ্যম, ঠিক আছে। তাহলে ও বেশি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 5টা গ্রহণ করবে 3টা গ্রহণ করবে। অম্লীয় মাধ্যমে যদি ইলেকট্রনের সংখ্যা বেশি তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অ্যান্সার কত হবে বলো তো, ডি হবে। 2200 শেষ 2300 শেষ। নেক্সট আমরা যাই, নিম্নের কোনটি জারক। তো মনে রাখবা জারক হচ্ছে কোনটা, এটা বলো, এটা আনসার বলো তো, জারক কোনটা হবে বলো। একটা জিনিস মনে রাখবা, আচ্ছা এটা তো আজকে দেখাতে চাইছিলাম আমার টাইম নাই, দেখো শর্টকাটে দেখাই। দেখো বিজারকের মনে রাখবা, বিজারকের নামে কি আছে বলো তো, ব আছে। বিজারকে ব আছে, বতে মনে রাখবা বৃদ্ধি সম্ভব, ঠিক আছে। বিজারকে কি হতে পারে বলো তো, বৃদ্ধি সম্ভব, মানে যেটা হচ্ছে যার মান বৃদ্ধি হতে পারে সেটা হচ্ছে বিজারক। যেমন FeSO4, এখানে আয়রনের যার মান কত বলো তো 2+। তো আয়রনে কিন্তু সর্বোচ্চ যার মান কত 3+, বাট এখানে আছে কত 2+। তাহলে এটা কি হিসেবে আছে, বিজারক হিসেবে আছে, এটার বৃদ্ধি পসিবল, ঠিক আছে। বাট দেখো SnCl2 এর কিন্তু বৃদ্ধি পসিবল। SnCl2 কি হতে পারে বলো তো, SnCl4 হইতে পারে, ঠিক আছে। SnCl2 SnCl4 হইতে পারে। তাহলে এইটারও বৃদ্ধি সম্ভব, এইটারও বৃদ্ধি সম্ভব, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস মনে রাখবা, সোডিয়াম হচ্ছে তোমার কি হিসেবে কাজ করে, সোডিয়াম হিসেবে কাজ করে হচ্ছে তোমার বিজারক হিসেবে কাজ করে। বাট KMnO4 যেটা আছে এটা মনে রাখবা স্বনির্দেশক, প্লাস হচ্ছে KMnO4 জারক হিসেবে কাজ করে, ঠিক আছে। KMnO4 কি হিসেবে কাজ করে বলো তো, জারক হিসেবে কাজ করে। কারণ এখানে দেখো, এখানে ম্যাঙ্গানিজ কত দেখো, এখানে ম্যাঙ্গানিজের জায়গায় জারণ মান কত, 4 দুগুণা 8, 8 থেকে 1 গেল, তাহলে কত থাকলো 7 থাকলো। ম্যাঙ্গানিজের সর্বোচ্চ কত 7ই হইতে পারে, ঠিক আছে। তাহলে এখানে ম্যাঙ্গানিজের কত হবে 7, তাহলে এটা সর্বোচ্চ হয়ে গেছে। এর বৃদ্ধি পসিবল না। তাহলে যেটার বৃদ্ধি পসিবল না সেটাই কি হবে বলতো, জারক হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, সি হবে। কোনটি জারক নয়, একইভাবে তোমরা এটার অ্যান্সার দিতে পারবা, মানে কোনটি বিজারক। তো একটু আগে বললাম যে SnCl2 কি হইতে পারে বলতো, SnCl4 হইতে পারে। তাহলে এটা জারক না, এটা কি বিজারক। তাহলে অ্যান্সার হবে কোনটা, ডি হবে। তারপর K2Cr2 ক্রোমিয়াম জার্মান, এটা আমরা আগেই করে আসছি যে ক্রোমিয়াম জার্মান কত বলতো, +6। এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপর দেখো সবল অ্যাসিডের সবল ক্ষারের বিক্রিয়ায় pH এর লক্ষ্য বিস্তার কত হবে, ঠিক আছে। সবল অ্যাসিডের সবল ক্ষার, তো সবল অ্যাসিডের সবল ক্ষার যেহেতু দুইটাই সবল, এটার ক্ষেত্রে তোমার কত হতে হবে, মানে কত হবে বলো তো, 27 আনসার। এটা আনসার হবে 4 থেকে 10। কত হবে pH রেঞ্জ 4 থেকে 10। এখানে কয়েকটা pH রেঞ্জ আছে আর কি, তো pH রেঞ্জগুলো আর কি মুখস্থ রাখার চেষ্টা করবা, pH রেঞ্জগুলো সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে। আচ্ছা তারপরে এই 28 নাম্বারটা শেষ, যে মিথাইল অরেঞ্জ কি, মিথাইল অরেঞ্জের বর্ণ কি রূপ হয় বলো তো, মিথাইল অরেঞ্জের বর্ণ, মিথাইল অরেঞ্জের বর্ণ কি হবে, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ, এটা আমাদের হয়ে গেছে। 2800 শেষ, 2900 শেষ, 2900 আগে করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 32 নম্বরটা ইম্পর্টেন্ট, দেখো কোনটির বাষ্প ঘনত্ব, ঠিক আছে। কোনটির বাষ্প ঘনত্ব 17, কোনটির বাষ্প ঘনত্ব 17, এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, কোনটির বাষ্প ঘনত্ব 17, বাষ্প ঘনত্ব 17 আমরা জানি কি বলতো, একটা ফর্মুলা লিখে রাখো, লিখে রাখো আণবিক ভর m ইকুয়াল টু কি বলতো 2 ইন্টু বাষ্প ঘনত্ব, বা আণবিক ভর ইকুয়াল টু কি 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তোমাকে এখানে আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর কত দেওয়া আছে বলো তো, এখানে কোনটির বাষ্প ঘনত্ব 17, মানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে হচ্ছে তোমার কোনটির বাষ্প ঘনত্ব 17, তার মানে তোমার m এর মান বের করতে হবে। তাহলে তুমি 2 ইন্টু 17 করে দিবা, তাহলে m ইকুয়াল টু কি আসবে 2 ইন্টু বাষ্প ঘনত্ব কত আছে 17, তার মানে 34। তো তোমার হিসাব করে দেখতে হবে যে এদের মধ্যে কোনটার আণবিক ভর 34। তো দেখো আর কি পানির আণবিক ভর কত 18, অক্সিজেনের কত বলো তো 32, SO2 কত 32, আর 32 আর এখানে কত 32, কত হলো 64, ঠিক আছে। আর H2S কত দেখো তো 32 আর 2 কত বলো তো, এখানে সালফার হচ্ছে 32 আর হাইড্রোজেন 2, তার মানে কত 34। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, বি হবে। কোনটির বাষ্প ঘনত্ব 17, আশা করি সবাই ক্লিয়ার। তারপর এটা আগেই পড়ে আসছি তোমাদেরকে, 33 নম্বর অ্যান্সার সবাই পারবা, যে 33 নম্বর অ্যান্সার বলছে প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে 33 অ্যান্সার কোনটা হবে বলো তো 33,
100 গ্রাম, ঠিক আছে। 100 গ্রাম মানে কত বলো তো 1 কেজি, ঠিক আছে। আর আপনার যদি কেজি আসলে কি হয়ে যাবে, সেটা মোলাল দ্রবণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 33 অ্যান্সার হবে বি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নিম্নে কোনটি ব্লিচিং পাউডারের সংকেত। এটা তো ছোটবেলাতেই পড়ে আসতেছে যে ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl ইন্টু Cl, CaOCl ইন্টু Cl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এবার দেখো 35 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সবাই ইয়ার সূত্রটা লেখো তো, বাষ্প ঘনত্বের সূত্রটা লেখো তো, m ইকুয়াল টু কি 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এই সূত্রটা সবাই লেখো তো কমেন্টে, এইটা সবাই কমেন্ট করতে থাকো, ঠিক আছে। আচ্ছা, ও তার আগে একটা কমেন্ট করছি, প্রশ্ন করছিলাম যে তোমার হচ্ছে মিথেনের আণবিক ভর কত, এটা কোশ্চেন করছিলাম। মিথেনের ফর্মুলা ভর কত, মিথেনের ফর্মুলা ভর কত। তো মনে রাখবার কি, মিথেনের তোমরা ফর্মুলা ভর সবাই কমেন্ট করছিল হচ্ছে 16 কমেন্ট করছিল, ঠিক আছে। আচ্ছা দেখো Na2CO3 এর সংকেত এটা দেওয়া আছে 35 অ্যান্সার কোনটা হবে বলো তো। তো মনে রাখবা এইগুলোর ক্ষেত্রে আমরা যখন পার্সেন্টে দেওয়া থাকবে, এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, S ইকুয়াল টু 10x বাই এম। এস ইকুয়াল টু কি বলো তো 10x বাই এম, এস ইকুয়াল টু 10x বাই এম। এক্স এর মান কোনটা হবে, তোমাকে যে পার্সেন্টটা দেওয়া থাকবে সেটা হবে কি এক্স এর মান। তাহলে এস ইকুয়াল টু 10x বাই এম, তাহলে এক্স এর মান কত বসবে 10 ইন্টু 10 বাই এম কত বলো তো 106। তাহলে 10 ইন্টু 10 বাই কত হবে বলো তো 106। তো এটা আমরা ক্যালকুলেটার কীভাবে করবো দেখো তো, 10 ইন্টু 10 বাই তোমার কত আসছে 106, এটা আমরা ক্যালকুলেটার কীভাবে করতে পারি বলো তো। তো দেখো এটা গুণ করলে আমরা বুঝতেই পারতেছি এটা কত হবে বলো তো, 100 হবে, উপরে 100 হবে আর নিচে কত হবে 106 হবে। উপরে 100 হবে আর নিচে কত হবে বলো তো 106 হবে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমার যদি 1 হইতে হয় তাহলে কত হবে, উপরে অবশ্যই 106 হতে হবে। 106 বাই 106 যদি আমি করি, 106 ভাগ 106 যদি করি তাহলে আমার 1 আসবে। যেহেতু এটা 106 থেকে কম আছে তাহলে 1 এর কাছাকাছি কিছু তো একটা আসবে, তাই না। উপরে যদি 106 থাকতো, নিচে যদি 106 থাকতো তাহলে 1 আসতো। যেহেতু উপরে 106 থেকেও কম আছে তাহলে 1 থেকেও কি কম থাকবে, 1 থেকে ছোট কোনটা আছে আমরা দেখি। এটা দেখো 1 থেকে ছোট না, তাহলে এটা বাদ। এটা কত আছে 0.349, এটাও 0.349। তো এই দুটো অপশনই দেখো আবার সেম। আর এটা দেখো 0.93, এখন 0.9 হবে নাকি 0.3 হবে। যেহেতু এটা অনেকটাই কাছাকাছি, 106 আর 100 মাত্র ডিফারেন্স কিন্তু অনেক কম, তাহলে এটা একেবারে 1-এর কাছাকাছি। তাহলে আমাদের যেটা 1-এর কাছাকাছি আছে ওই মানটা নিতে হবে 0.9। এটা দেখো 1-এর কাছাকাছি, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো 35 অ্যান্সার হবে এ। ক্লিয়ার। আচ্ছা সবাই বলো ইয়ার অ্যান্সারটা বলো, মিথেনের ফর্মুলা ভর কত, মিথেনের ফর্মুলা ভর কত, সবাই কমেন্ট করতে থাকো। আচ্ছা K4 এফিসিয়েন্সি 6 আয়রনের যোজ্যতা কত, এটা কিন্তু ইজি। K4 এফিসিয়েন্সি 6 আয়রনের যোজ্যতা, তো এখানে সাইনাইড কত হবে বলো তো -1, সাইনাইডের চার্জ মনে বা -1, তাহলে -1 ইন্টু 6 প্লাস হচ্ছে কত K4 কত বলো তো +4, ঠিক আছে +4। আর এখানে এফি কত, এফিটা বের করতে হবে, ঠিক আছে। তো কত আসে দেখো -6 প্লাস হচ্ছে -6, এখানে আসবে কত 4, এখান থেকে -6 থেকে 4 গেলে কত থাকে -2 থাকবে। তাহলে এক্স -2 ইকুয়াল টু কত আসবে 0, তাহলে এক্স এর মান কত আসবে +2। তাহলে অ্যান্সার কত হবে বলো তো 36 অ্যান্সার এ হবে। আচ্ছা এরপর দেখো 37 অ্যান্সার 10% Na2CO3, এটাও আগেরটার মতোই করবা, এস ইকুয়াল টু 10x বাই এম, পার্সেন্টে থাকলেই আমরা 10x বাই এম এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে, জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে কোনটা, জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে হবে। বললাম যে H2O2 দুইটাই থাকলে ও করে না বলছে, ঠিক আছে। এখানে কি বলছে বলতো করে না, তাহলে করে না যেহেতু বলছে, আমরা জানি Fe বলছিলাম ওখানে এক্সাম্পল Fe2+ ছিল, তাহলে এখানে Fe এর যোজ্যতা কত Fe2+, তাহলে এটাও জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। ওজন করে আমরা জানি H2O2 করে জানি, তাহলে করে না কোনটা K2Cr2O7 করে না, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো বি হবে। ক্লিয়ার। আচ্ছা সবথেকে শক্তিশালী জারক কোনটা, এই ম্যাথটা আমরা একটু করে আসছি যে HClO4। তোমরা আর বেশিক্ষণ ক্লাস হবে না, তোমরা চেষ্টা করো শেষ পর্যন্ত থাকার। তো অ্যান্সার কোনটা হবে HClO4। ক্লিয়ার। এটা কিন্তু আমরা একটু দেখা আসছিলাম যে অক্সিজেনের সংখ্যা বাড়লে কি হচ্ছে, আমার আলটিমেটলি কি হচ্ছে বলো তো তোমার ওটা হচ্ছে ও আচ্ছা এখানে বলছে শক্তিশালী জারক হিসেবে কাজ, শক্তিশালী জারক কোনটা, জারকের কাজ কি বলো তো, জারক কি ঘটে অন্যের জারণ ঘটায়, ঠিক আছে, নিজের কি ঘটে বিজারণ ঘটে। তাহলে আমাদের যদি এখানে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরাই দিচ্ছে, ঠিক আছে 22-27 সালে আমাকে যদি বলে সক্রিয়তার ক্রম, যদি অ্যাসিড হিসেবে সক্রিয়তার ক্রম যদি বলে তাহলে আমরা কি হবে বলতো HClO4, অ্যাসিড হিসেবে সক্রিয়তার ক্রম বললে HClO4। বাট এখানে দেখো ট্রিক্স দিচ্ছে কি জারক হিসেবে, জারক মানে কারা, যারা কি করে ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে বলতো।
যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলা হচ্ছে, জারক বলা হচ্ছে। তাহলে যেটাই সক্রিয় অ্যাসিডের কাজ কি, ত্যাগ করা, ঠিক আছে, বাট এটা কি করছে, গ্রহণ করছে। তাহলে মনে বা উল্টাটা হবে, ঠিক আছে, যেটা শক্তিশালী অ্যাসিড সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কম সক্রিয় জারক, সেটা হচ্ছে কম সক্রিয় জারক, ঠিক আছে। এখানে বলছে কোনটি সবচেয়ে শক্তিশালী জারক বলছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, এ হবে, ঠিক আছে। যদি বলতো অ্যাসিড কোনটা সবচেয়ে শক্তিশালী, তাহলে তুমি HClO4 দিতা। তারপর দেখো বিশুদ্ধ পানির মোলারিটিকেও তো এটা আমরা আগে সলভ করে আসছি, 55.5 মোল। তারপর দেখো মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর কত, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর কত, মিথাইল অরেঞ্জ কি বলছিলাম, অরেঞ্জের মধ্যে 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড, তাহলে মিথাইল অরেঞ্জ কত হবে, 3 থেকে 4, ঠিক আছে। তাহলে মিথাইল অরেঞ্জ কত হবে বলো তো, 3 থেকে 4। আচ্ছা, তো এখন বলো তো 3 থেকে 4 হবে নাকি 3 থেকে 4.6 হবে, এটা কিন্তু কনফিউশন, 3.1 হবে নাকি 3.40 হবে। তো দেখো আমি কি বলছিলাম, 1.6 যোগ করতে বলছিলাম না, তাহলে মনে রাখবা 3-এর সাথে কত যোগ হবে, 1.6 যোগ হবে। তাহলে দেখো অপশন দুইটাই কিন্তু হতে পারে, এই অপশনটা কিন্তু অনেক কাছাকাছি দিয়েছে, সাধারণত এত কাছাকাছি দেয় না, বাট এটা অনেক আগের কোশ্চেন, তো 6-7 সালের। তো এটা মনে রাখবা 3 থেকে কত হবে বলো তো, 4.6 হবে। মানে 3 থেকে 4 হয় 3 না হয় 4, তো কত হবে 3 মনে রাখলে আমি বলছিলাম যে পরের অ্যান্সার জানার জন্য 1.6 যোগ করতে হয়, তাহলে কত হবে বলো তো, 3 থেকে 4.6 হবে আর কি, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো অম্লীয় মাধ্যমে 1 মোল KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে, এটা কিন্তু একটু আগে পড়াইছি, এর आंसर হবে কত বলো তো, 1 মোল KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে, KMnO4, ঠিক আছে। KMnO4 এর কাজ কি, ইলেকট্রন গ্রহণ করা, কোন মাধ্যম থেকে, অম্লীয় মাধ্যম থেকে, হয় 5টা না হয় কয়টা, 3টা। তা যেহেতু এটা অম্লীয় মাধ্যম আছে, তাহলে এটা কয়টা হবে বলো তো, অম্লীয় মাধ্যম থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করবে আর ক্ষারীয় মাধ্যম থেকে কম ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে आंसर কোনটা হবে বলো তো, आंसर হবে সি। ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো এরপর দেখো ফেনল অফ থ্যালিনের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত, ফেনল অফ থ্যালিন কত ছিল, আমরা জানি 7.2, 8.2 ছিল, তাহলে ফেনল অফ থ্যালিন ছিল একেবারে লাস্টেরটা, কোনটা ছিল 8.2টা ছিল, তাই না, তাহলে অ্যান্সার কোনটা হবে 8.3 থেকে 10 হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে করো যার যার কনফিউশন আছে বা ইয়া আছে, আমি মনে করো বিভিন্ন ধরনের ক্লাস আর কি আপলোড দেওয়ার চেষ্টা করবো আর কি, একটা টপিক আর কি, জারক বিজারক বা বিভিন্ন ধরনের টপিক, তোমাদের যেসব সমস্যা আছে তোমরা কি কমেন্ট করতে পারো। তোমরা এই গ্রুপটা অ্যাড হয়ে থেকো, এই যে গ্রুপটা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট, এই গ্রুপটা আর কি অ্যাড হয়ে থাকার চেষ্টা করো, ওখানে আর কি আপডেট পাবা বিভিন্ন ধরনের, এখানে তোমাদের কোশ্চেন সলভ দেওয়া হয়, দেখা যাচ্ছে আশা করি। তো চেষ্টা করবো আর কি অ্যাড হয়ে থাকার, তো এখানে আর কি আমি চেষ্টা করবো আর কি নিয়মিত আর কি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি, কারণ এখানে আর কি সময় স্বল্পতার কারণে আর কি সব বোঝানো আর কি পসিবল হচ্ছে না। তো চেষ্টা করবো আর কি সামনে আরও তোমাদের ডিটেলসে বোঝানোর, বাট এখানে একটা অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে অত ডিটেলস লাগেও না, তো যেগুলো ডিটেলস লাগে ওগুলো আমরা আর কি ডিটেলস জানার চেষ্টা করবো, বা সব কিছু আর কি ডিটেলস জানা না জানলেও হবে। যেমন এখানে অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ দ্রবণের বর্ণ কী, তো অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ দ্রবণের বর্ণ কী হবে বলো তো, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ বোঝাই যাচ্ছে, ঠিক আছে, অম্লীয় মাধ্যম নিজের বর্ণ, তাহলে হবে কি বলতো, গোলাপি লাল, বা এটাকে কি বলতে পারি বলতো, লাল, ঠিক আছে। 44 অ্যান্সার কোনটা হবে বলতো, এটা কনফিউজিং কোশ্চেন, এটার অ্যান্সার নাই যদিও, তো এটার অ্যান্সার আমরা লাল দাগাবো, ঠিক আছে, কি দাগাবো, লাল দাগাবো, কমলা কিন্তু আবার কেউ দাগায় না, মিথাইল অরেঞ্জ থেকে কেউ আবার কমলা দাগায় না, এটা কি গোলাপি লাল, যেহেতু আছে গোলাপি নেই বাট লাল তো আছে, তাহলে লাল দাগাবো। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষারতা কত, ক্ষারকতা কত, কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকতা, তো এরকম কিছু কিছু ক্ষারকতা আছে, আমরা তো অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে আমরা H+ আর OH দিয়ে দেখতে পারি, তো এরকম যেগুলো আছে এগুলো আমরা মুখস্থ করবো। কার্বন ডাইঅক্সাইড এটা মনে রাখবা আর কি 2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এটা মনে রাখবা কত, 2। আচ্ছা, আচ্ছা লাস্ট আমাদের কোশ্চেন যেটা দেখো সেটা হচ্ছে যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, তো জারণ বিজারণ বিক্রিয়া কি বলতো, অবশ্যই ইলেকট্রনের কি ঘটে বলতো, ত্যাগ বা গ্রহণ ঘটে, তাই না, অবশ্যই ইলেকট্রনে কি ঘটে, ত্যাগ বা গ্রহণ ঘটে, সেটাই তো। আচ্ছা, দেখো
তো এখানে বলছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, তো জারণ বিজারণ বিক্রিয়া কি হবে, অবশ্যই জারণ সংখ্যার পরিবর্তন হবে, তাই না। তো দেখো আর কি এখানে আমরা AgNO3 আমরা লাস্ট থেকে শুরু করি। দেখো এখানে Ag জারণ সংখ্যা কত বলো তো, Ag প্লাস আকারে আছে, ঠিক আছে। আর এখানে কত হয়েছে দেখো তো, Ag প্লাস আকারেই আছে, তাই না। এক ছিল, এই পাশেও কত আছে, একই আছে, কোনো চেঞ্জ হয় নাই। সোডিয়াম দেখো নাইট্রেটের যোজন হচ্ছে মাইনাস, ঠিক আছে, নাইট্রেটের যোজন কত -1, Ag প্লাস নাইট্রেট মাইনাস। একইভাবে দেখো এখানে দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, Ag প্লাস Cl মাইনাস, সোডিয়াম প্লাস NO3 মাইনাস। এখানে দেখো যা ছিল সবই আছে, এখানে যার মানে তোমার প্লাস মাইনাসে কোনো চেঞ্জই হয় নাই, 1 ছিল 1ই আছে, -1 যেটা ছিল -1 আছে, এখানে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না, ঠিক আছে, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। আচ্ছা নেক্সট দেখি আমরা, এখানে দেখো AlCl3, এখানে দেখো Al কত আছে বলো তো 3+, এই পাশে যে কত হয়েছে Al 3+ই আছে, এখানেও কোনো চেঞ্জ হয়নি, তাহলে এখানেও কোনো জারণ বিজারণ ঘটে না, তাহলে এটাও বাদ। এখানে দেখো Fe কত আছে বলো তো, Fe দেখো এখানে কত আছে 3+ আকার আছে, এই পাশেও দেখো Fe কত আকার আছে বলো তো 3+ আকারে আছে, এখানেও কোনো চেঞ্জ হয় নাই। বাট এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত 0, মুক্ত অবস্থায় থাকলে কি অবস্থায় থাকে বলো তো 0 আকারে থাকে, ঠিক আছে। এটা যেহেতু কোনো ইয়ার সাথে নাই, কোনো কম্পাউন্ডের সাথে নাই, তাহলে এটা কত আসবে 0। আর এখানে দেখো সালফার কত বলো তো, এখানে তাহলে সালফার হবে 0। এই ক্ষেত্রে সালফারের মান কত বলো তো হাইড্রোজেন +2, ঠিক আছে, এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, এখানে সালফার কত বলো তো 2-। একইভাবে এখানে H কত প্লাস, Cl কত -1, তাহলে দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, ক্লোরিন 0 থেকে কত হয়েছে -1 হয়েছে, হাইড্রোজেন দেখো +2 থেকে কত হয়েছে +1 হয়েছে, ঠিক আছে। আচ্ছা একইভাবে দেখো সালফারও কিন্তু কত হয়েছে দেখো তো, এখানে -2 থেকে কত হয়েছে বলো তো 0 হয়েছে, তার মানে এখানে একটা কি ঘটছে বলো তো, জারণ বিজারণ রিয়াকশন কিন্তু এখানে ঘটছে, ঠিক আছে, +2 হবে, ঠিক আছে, এখানে +2। সালফার দেখো এখানে সালফার 2- থেকে কি হয়েছে 0 হয়েছে, আর ক্লোরিন কি হয়েছে দেখো তো 0 থেকে -1 হয়েছে, তার মানে সালফারে কি হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, -2 থেকে 0 হয়েছে, আর ক্লোরিনে কি হয়েছে 0 থেকে কি হয়েছে বলো তো -1 হয়েছে, তাহলে হ্রাস পাইছে। তাহলে আমরা জানি কার হ্রাস পায় বলো তো, জারকের হ্রাস পায় নাকি বিজারকের হ্রাস পায়, জারণ সংখ্যা কার হ্রাস পায় বলো তো। তো মনে রাখবা বিজারকের অক্সিডেশন নাম্বার কি হয় বৃদ্ধি পায়, ঠিক আছে, বিজারকের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। তাহলে এখানে তোমার হচ্ছে দেখো বিজারক কোনটা হবে, যেটা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে সালফার হবে বিজারক, সালফার -2 থেকে 0 হয়েছে, তাহলে সালফারে বৃদ্ধি পাইছে, আর ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, তার মানে কমছে, তার মানে ক্লোরিন হিসেবে কাজ করছে বলো তো জারক হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই আর কি তোমাদের ক্লাস ছিল। এখন আর কি আমরা দেখি আর কি একটা কোশ্চেন করছিলাম এইটুকু, হ্যাঁ। তো দেখো আর কি এখানে আর কি একটা কোশ্চেন করছিলাম যে মিথেনের ফর্মুলা ভর কত, আর একটা কোশ্চেন করছিলাম সোডিয়াম, আচ্ছা একটা কোশ্চেন বলো সোডিয়ামের ফর্মুলা ভর কত, কি ভর ফর্মুলা ভর। আচ্ছা তাহলে আমি পরের পেজে যাই, তাহলে ক্লিয়ার হবে, আচ্ছা ক্লিয়ার করে দিই। এই কোশ্চেনের আনসার সবাই দাও তো দেখি। সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে মিথেন, বুঝছো, সোডিয়াম ক্লোরাইড মিথেন, এই দুইটার ফর্মুলা ভর আজ করছি, ফর্মুলা ভর কোনটার কত, বলো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত আর মিথেনের ফর্মুলা ভর কত বলো। সোডিয়াম ক্লোরাইড মিথেনের ফর্মুলা ভরটা বলো সবাই। আচ্ছা দেখো না, এখানে আর কি কাহিনী হচ্ছে যে ফর্মুলা ভর আসলে আয়নিক যৌগের ক্ষেত্রে হয়, ঠিক আছে, আয়নিক যৌগে যে আণবিক ভর না সেটাকে আমরা বলতেছি ফর্মুলা ভর, তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, আয়নিক যৌগ। তো ফর্মুলা ভর কার ক্ষেত্রে হবে, শুধুমাত্র আয়নিক যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাট বাকিগুলোর ক্ষেত্রে আণবিক ভরই থাকবে। আণবিক ভরকে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা ফর্মুলা ভর বলি, দেখবা বইয়ের ফার্স্টের পেজেই আসছে, ঠিক আছে, যে ফর্মুলা ভর শুধুমাত্র আয়নিক যৌগের বেলায় প্রযোজ্য। তাহলে দেখো মিথেনের ক্ষেত্রে কোনো ফর্মুলা ভরই নাই, ঠিক আছে, মিথেনের ক্ষেত্রে কোনো ফর্মুলা ভরই নাই, মিথেনের ক্ষেত্রে যে ভর সেটা আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, মিথেন তো আর আয়নিক যৌগ না, মিথেন কি যৌগ বলো তো একটা সমযোজী যৌগ, তাহলে মিথেনের ক্ষেত্রে কোনো ফর্মুলা ভর নাই। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ফর্মুলা ভর আছে, ওই 58.5 যেটা আছে ওটাই হবে কি বলতো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর, বাট মিথেনের ক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলা ভর নাই, কারণ কি মিথেন হচ্ছে একটা সমযোজী যৌগ, ফর্মুলা ভর তাদের ক্ষেত্রেই থাকে যেটা হচ্ছে আয়নিক যৌগ হয়, ঠিক আছে। তো তোমাদের আর কি সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য, যেই
যারা ছিলা আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য, তারা আর কি চেষ্টা করবা আর সামনে যেসব ক্লাস আছে সেগুলো আর কি থাকার চেষ্টা করবা। আর তোমাদের কারো যদি কোনো সমস্যা হয় আমাকে ফেসবুকে নক দিতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে আর কি তোমাদের কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারো আর কি। আর আরেকটা কাজ করতে পারো আর কি, তোমরা হচ্ছে যে নিয়মিত যে ক্লাসগুলো আসতেছে জয়কুলি একাডেমি পেজে, এইগুলো আর কি তোমরা বেশি বেশি করে আর কি করার চেষ্টা করো আর কি। আর তোমাদের কিন্তু ক্লাস করলে কিন্তু আলটিমেটলি কোনো লস নাই, লাভই হবে, উল্টারও অনেক অনেক কিছু জানতে পারবে আর কি। ঠিক আছে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। আর তোমরা আর কি বেশি বেশি মডেলটার জন্য যে কৃষি যে মডেল বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট বইটা আছে এইটা আর কি তোমরা দিতে পারো বেশি বেশি, এটা কিনে আর কি বেশি বেশি এক্সাম দিতে পারো আর কি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে তোমাদের যেই আচ্ছা, আজকে তোমাদের যে মডেল টেস্ট বইটা আছে আর কি, তো এইটা আর কি আমি সবাই আর কি কম বেশি আর কি অ্যাক্টিভ ছিল আর কি, অনেকেই অ্যাক্টিভ ছিল, বাট আমাদের তো আর কি একজনকেই উপহার দিতে হবে। আর তোমরা বাকি যারা আছো মন খারাপ করো না, আগামী যেসব ক্লাস হবে ওগুলাই তোমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, তোমরাও ইনশাল্লাহ পেয়ে যাবে আর কি। তো আজকে আর কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি দেখতে পাচ্ছি হচ্ছে রিনালদো জেভিন বালা, ও আর কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেকটাই অ্যাক্টিভ ছিল। তো তুমি আর কি আমাদের জয়কলি যে একাডেমিক পেজটা আছে ওখানে আর কি মেসেজ দিবা, তোমার আর কি এই তোমাকে কুরিয়ারে আর কি এই বইটা পাঠাইতে হবে ইনশাল্লাহ। তো তুমি আর কি নক দিও। আর বাকি যারা আছো তোমরা মন খারাপ করো না, তোমাদের আর কি নেক্সট ক্লাসগুলো ভালো মতো করো, অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, তোমাদেরকেও ইনশাল্লাহ উপহারস্বরূপ বইটা দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।